ফোনটা ভাঙলি কেন? আফিফার সাথে কথা বলবি কেন? তাতে তোর কি? আমি তোর ফোন দিয়ে কথা বলেছি নাকি? এই গরমে একটু কম দেখা। তোকে কি শর্ত দিয়েছিলাম মনে নেই? তোকে সবসময় আমার কথা মতো চলতে হবে, না হলে ডিভোর্স পাবি না। রিমির কথা শুনে চুপ হয়ে গেলাম। ডিভোর্সটা শুধু হতে দে, তারপর তোকে দেখাবো। আমি রাগ সংযত করে বসে রইলাম। রিমি আমার কাছে এসে গাল টেনে ঢং দেখিয়ে বলল, আমার বাবুটা রাগ করেছে? ইস, রাগ করে না সোনা, বেশি রাগ শরীরের জন্য ভালো না। বলে রিমি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের ওপরে এসে শুয়ে পড়ল। আমি কিছুটা বিরক্ত হলাম। কিছু বলার আগেই রিমি আমার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে দিল। তারপর রিমি আমার বুকে কিস করছে আর শুয়ে দিচ্ছে। আমার সারা শরীর ঝিরঝির করে উঠছে। আমি এবার রিমিকে বাধা দিলাম। রিমি, কি করছিস এসব? চুপ কর, কথা বলবি না। এসব কিন্তু করার কথা ছিল না। আমার ইচ্ছা, বেশি কথা বললে খবর আছে। তারপর রিমি আমার আরও কাছাকাছি এলো, গালে গভীর কিস করলো। আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে এসে থামলো। রিমির গোলাপি ঠোঁটগুলো কাঁপছে। আমি শুধু নীরব দর্শকের মতো চেয়ে আছি। রিমি আমার ঠোঁটে আলতো করে একটা কিস করলো। আমি বাকশূন্য হয়ে গেলাম। রিমির ছোঁয়ায় জাদু আছে মনে হয়, না করতে পারি না। বাধা দেওয়ার শক্তিটাই হারিয়ে ফেলি। রিমি আরেকটা কিস করতে যাবে, হঠাৎ দরজায় কে যেন নক করলো। রিমি তাড়াহুড়ো করে আমাকে ছেড়ে দিল। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, কোথাও এসে শান্তি নেই, বরের সাথে একটু রোমাঞ্চও করতে পারি না। রিমির কথা শুনে একটু হাসলাম। বড্ড আফসোস হচ্ছে বেচারির জন্য, তবে মনে মনে ভালোই খুশি হলাম। রিমির হাত থেকে রেহাই পেলাম, না হলে যে কি করতো বলা যায় না। বিছানা থেকে উঠে দরজা খুললাম। বাইরে মামি ইসরাতকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই মামি মুখ টিপে হাসলেন। প্রশ্নোত্তরে আমিও হাসলাম। কি হয়েছে মামি, কোনো সমস্যা? দেখো না বাবা, ইসরাত তোমাদের সাথে ঘুমানোর জন্য বায়না ধরেছে, কিছুতেই কথা শুনছে না। তোমাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে আজকের রাতটা ওকে একটু তোমাদের কাছে রাখো। সমস্যা নেই মামি, বলে আমি ইসরাতকে কোলে নিয়ে রুমে এলাম। ইসরাত আমার কোলে চড়ে গড়া জড়িয়ে ধরে আছে। ভাইয়া, তোমার গালে লিপস্টিকের দাগ। ইসরাতের কথা শুনে আমি চমকে উঠলাম। সাথে সাথে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখলাম। ইসরাত তো সত্যি বলছে, আমার দুই গালে লিপস্টিকের দাগ লেগে আছে। তাই তো বলি, মামি আমাকে দেখে অকারণে হাসলেন কেন? আমার লজ্জা না লাগলেও তখন এখন বেশ লজ্জা লাগছে। এভাবে মামির সামনে যাওয়া ঠিক হয়নি। সব হয়েছে রিমির জন্য, পেতনিটার জন্য বারবার আমাকে লজ্জায় পড়তে হয়। আমি ইসরাতকে আমার আর রিমির মাঝখানে শুয়ে দিলাম। ইসরাত শুয়ে থেকে আমাকে উদ্ভট সব প্রশ্ন করছে। আমি সেসবের উত্তর দিচ্ছি। রিমি কোনো কথা বলছে না, সে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। এক হিসেবে ইসরাতের সাথে ভালোই হয়েছে, রিমি ইসরাতের সামনে আমার সাথে আর দুষ্টুমি করতে পারবে না। আমার সাথে কথা বলার এক পর্যায়ে ইসরাত রিমির দিকে তাকালো, দেখলো রিমি চুপ হয়ে আছে। ইসরাত এবার রিমির গা ঘেঁষে তাকে জড়িয়ে ধরলো। ভাবি, তুমি চুপ করে আছো কেন? তোমার কি মন খারাপ? হুম। কেন? তোমার ভাইয়া আমাকে আদর করে না তাই। কেন আদর করে না? জানি না, তোমার ভাইয়াকে জিজ্ঞাসা করো। ইসরাত এবার আমার দিকে তাকালো, চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, ভাইয়া, তুমি ভাবিকে আদর করো না কেন? তোমার ভাবি পচা, দেখতে একদম পেতনির মতো। কে বলেছে পচা? তুমি মনে হয় চোখে দেখো না, ভাবি দেখতে কত সুন্দর, একদম পরীর মতো, আমার মিষ্টি ভাবি। ইসরাত রিমির গালে চুমু দিল। রিমি ইসরাতকে জড়িয়ে ধরে কানে কানে কি যেন বলল। তারপর ইসরাত আর রিমি দুজনে খিলখিল করে হেসে উঠল। একটু আগে ইসরাত আমার দলে ছিল, কিন্তু এখন সে রিমির দলে ফিরে গেছে। রিমি ইসরাতকে যা শিখে দিচ্ছে সে তাই বলছে, আমাকে কি কি কথা বলে খেপাচ্ছে। আমি একা ওদের দুজনের সাথে পেরে উঠছি না। আমি একটা কথা বলে ওরা 10টা কথা বলে। এভাবে ঝগড়া করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালেই রিমি আমাকে ডাক দিল। আধ ঘন্টা আগে ফজরের আজান দিয়েছে। আমি ঘুম ঘুম চোখে রিমির দিকে তাকালাম। রিমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? তাড়াতাড়ি ওঠ, কেন? প্রকৃতিকে উপভোগ করতে যাব। কি বললি? আরে কাঁথা ঘুরতে যাব, তাড়াতাড়ি ওঠ তো। মাথা খারাপ নাকি? এত সকালে কেউ ঘুরতে যায়? কেউ না গেলেও আমি চাই, চল তাড়াতাড়ি। বলে রিমি আমাকে জোর করে বিছানা থেকে ওঠালো। তারপর টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এলো। ইসরাত তখন বেঘরে ঘুমাচ্ছে। আশেপাশের বাড়ি থেকে মোরগের ডাক ভেসে আসছে। আমি গায়ে শাল জড়িয়ে রিমির সাথে হাঁটতে লাগলাম। বাইরে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। পাশাপাশি ঠান্ডাও পড়েছে অনেক। শহর অঞ্চলে ঠান্ডার প্রকোপ না থাকলেও গ্রাম অঞ্চলে ভালোই ঠান্ডা। ঠান্ডায় রীতিমতো আমার হাত পা কাঁপছে, কিন্তু রিমি দিব্যি আছে। মেয়েটার জান আসলেই শক্ত। মেয়ে মানুষ বলে কথা, তাদের কখনো ঠান্ডাই লাগে না। তবে একটা কথা, গ্রাম অঞ্চলে সকালের পরিবেশটা অনেক সুন্দর, এক কথায় মনোমুগ্ধকর।
প্রথম প্রথম খারাপ লাগলো, এখন বেশ ভালোই লাগছে। রিমিকে মনে মনে একটা ধন্যবাদ দিলাম। রিমি আমাকে প্রথম পুকুর ঘাটে নিয়ে গেল। মামার বাড়ি থেকে একটু দূরে বড় একটা পুকুর আছে। আমরা পুকুর ঘাটে বসলাম। রিমি পুকুরের পানিতে পা ডুবে দোলাচ্ছে, এদিক সেদিক পানি ছিটাচ্ছে আর খিলখিল করে হাসছে। আমি রিমির দিকে অপলক চোখে তাকিয়ে আছি। হঠাৎ রিমি আমার শরীরে পানি ছিটিয়ে দিল। ঠান্ডা পানির ছোঁয়া পেতে আমার শরীর কেঁপে উঠল। আরে পানি দিচ্ছিস কেন? ঠান্ডা লাগে তো। লাগুক, আমার খুব মজা লাগছে। দাঁড়া, তোর মজা বের করছি। তারপর আমি রিমিকে পানি ছিটিয়ে দিলাম। রিমিও কম যায় না, সে আমার গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে। এভাবে দুজনে কিছুক্ষণ একে অন্যের সাথে পানি ছিটাছিটি করলাম। রিমি পানি ছিটিয়ে আমার শরীরে অনেকটা অংশ ভিজিয়ে দিয়েছে। আমি ঠান্ডায় রীতিমতো কাঁপছি। রিমি আমার অবস্থা বুঝতে পেরে শাড়ির আঁচল দিয়ে মাথার মুখ মুছে দিল। তারপর রিমি আমাকে জুতো খুলে হাতে নিতে বলল। জুতো খুলবো কেন? আমরা এখন খালি পায়ে হাঁটবো। সকালবেলা খালি পায়ে হাঁটার মজাই আলাদা। মাথা খারাপ নাকি? খালি পায়ে হাঁটলে ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না, আমি আছি তো। রিমি জোড়াজোড়িতে জুতো খুলে হাতে নিলাম। তারপর আমি আর রিমি খালি পেয়ে শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে লাগলাম। রিমি আমার বাহু জড়িয়ে ধরে আছে। চারদিকে ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডা বাতাস আমাদের শরীর একটু পর পর কেঁপে উঠছে। রিমি আমার শক্ত করে বাহু আঁকড়ে ধরলো। হাঁটতে হাঁটতে রিমি বলে উঠল, শাহিন, জানিস আমার ইচ্ছা আছে সারা জীবন তোর হাত ধরে পাশাপাশি এভাবে হাঁটবো। এই চেয়ে তোর কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমাদের ডিভোর্সের পর তুই যখন আরেকটা বিয়ে করবি, তখন এই কথাগুলো তো নতুন স্বামীকে বলিস, সে খুশি হবে তখন। রিমি হাত দিয়ে আমার পেটে গুঁতো মারল। আমি আজ বলে একটু চেঁচালাম। রিমি বিড়বিড় করে কী যেন একটা বলল, তবে শুনতে পেলাম না, হয়তো গালি দিচ্ছে। যাই হোক, কিছুক্ষণ হাঁটার পর আমরা ধান ক্ষেতের জমিতে এসে পৌঁছালাম। চারদিকে শুধু ধান আর ধান। সব ধান পেকে সোনার মতো চকচক করছে। পরিবেশটা এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। রিমি খুশিতে গদগদ হয়ে বলল, শাহিন, জানিস সকালবেলা গ্রামের এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। সকালে স্নিগ্ধ বাতাস, পাখির কিচিরমিচির ডাক, শিশির ভেজা ঘাস, এক কথায় মনোমুগ্ধকর। এতই যখন ভালো লাগে তাহলে সিঙ্গাপুরে যাওয়ার বায়না ধরছিলি কেন? তোর জন্য। সিঙ্গাপুর নাকি তোর খুব প্রিয়, তাই ভাবলাম তোকে নিয়ে সিঙ্গাপুরে ঘুরতে যাব, কিন্তু তুই গেলি না। তোর সাথে কেন যাব? আফিফাকে বিয়ে করে তাকে নিয়ে হানিমুনে সিঙ্গাপুর যাব। শুধু ডিভোর্সটা হতে দে। আমার কথা শুনে রিমির হাসি মুখটা আধারে রেখে গেল। হয়তো আমার কথা শুনে কষ্ট পেয়েছে, কিন্তু রিমি আমাকে আর কষ্ট বুঝতে দিল না। হাসতে হাসতে ধানের জমির আল দিয়ে হাঁটতে লাগলো। আমিও তার পিছু পিছু হাঁটতে লাগলাম। হঠাৎ রিমি পা পিছলে ধানের জমির একপাশে খালে পড়ে গেল। খালে বেশি পানি নেই, কিন্তু কাদা দিয়ে ভর্তি। রিমি খালে পড়ে গিয়ে ছোট বাচ্চার মতো ভ্যাভে করে কান্না জুড়ে দিল। আমার খুব হাসি পেল তখন। আমি রিমির এমন বিপত্তিক অবস্থা দেখেও জোরে জোরে হাসতে লাগলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। এদিকে আমার হাসি দেখে রিমি তেলে বেগুনে জ্বলে উঠল। কুত্তা, আমি পড়ে গেছি আর তুই হাসছিস? তাড়াতাড়ি আমাকে উঠা। এখন কেমন লাগে? ঘোড়ার শখ মিটছে? আমার কথা শুনে রিমি রাগি লুক নিয়ে তাকালো। আমি আর কিছু বললাম না। কোনো মতে হাসি থামিয়ে রিমিকে ওঠানোর জন্য হাত বাড়ালাম। অমনি সে আমার হাত ধরে আজকে টান মারলো। আমি আর তার সামলাতে না পেরে কাদার মধ্যে রিমির ওপরেই পড়ে গেলাম। রিমি আমাকে কাদার মধ্যে চেপে ধরে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার আর রিমির শরীরে কাদার পানিতে মাখামাখি হয়ে গেল। আমি রিমিকে কি বলবো ভেবে পাচ্ছি না। পেতনিটা সবসময় খালি দুষ্টুমি করা। এমনটা কেন করলি? এখন কেমন লাগে? আমাকে নিয়ে মজা করার শখ মিটেছে? বলে রিমি বিজয়ের হাসি দিল। প্রতিশোধ নিতে পেরে বড্ড খুশি সে। আমিও কম না। রিমিকে কাদার মধ্যে চেপে ধরলাম। রিমি নিজেকে ছাড়িয়ে আমার উপর চড়ে বসলো। এভাবে রিমি আর আমি একে অন্যের সাথে কিছুক্ষণ দস্তাদস্তি করলাম। কাদা পানিতে গড়াগড়ি করলাম। একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করলাম। কাদা দিয়ে আমার শরীর একেবারে ভূতের মতো হয়ে গেছে। কাউকে চেনা যাচ্ছে না। আমরা মারামারি থামিয়ে দুজনে হাঁপাচ্ছি। একে অন্যের দিকে চোখ পড়তেই খিলখিল করে হেসে উঠলাম। রিমি আরও বেশি। সে হাসতে হাসতে কাদার মধ্যে লুটিয়ে পড়ছে। সত্যি বলতে এই মুহূর্তে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় রিমি আর আমি কাদা দেখলে ঠিক এভাবেই গড়াগড়ি করতাম। সেই পুরোনো দিনগুলো আবার চোখের সামনে ভেসে উঠলো। আমি হাসি থামিয়ে রিমিকে রাগানোর জন্য বললাম, তোকে এখন সত্যি সত্যি পেতনি লাগছে। পেতনি না, শাকচুনি লাগছে। আর তোকে যে বান্দরের মতো লাগছে সেটা কে বলবে? একদম সত্যিকারের বান্দর, শুধু লেজটাই নেই। কি বললি? আমি বান্দর? লেজ কাটা বান্দর। দাঁড়া, দেখাচ্ছি মজা। তারপর আবারও শুরু হয়ে গেল মারামারি। আরও কিছুক্ষণ মারামারির পর আমরা বাড়ির পথে হাঁটা ধরলাম। সূর্য ডুববে ডুববে ভাব। পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। আমি আর রিমি জুবুথুবু হয়ে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি এসে পৌঁছালাম। ততক্ষণে সূর্য মামা তার নিজ আলো
চারদিকে ছড়িয়ে দিয়েছে। বাড়িতে আসার পর প্রথমে মামা মামি আমাদের দেখে চিনতে পারিনি, চেনার পর সে কি হাসি, হাসতে হাসতে জ্ঞান হারাবার মতো অবস্থা। আসার পথে যারা যারা আমাদের দেখেছে সবাই হেসেছে। অবশ্য হাসারই কথা, এমনভাবে কাউকে দেখলে আমি নিজেও হাসতাম। যাই হোক, এভাবে জোকারের মতো না থেকে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মামার বাড়িতে আসার আমাদের 3 দিন হয়ে গেল। এই 3 দিনে আমি রিমির সাথে খুব ভালো ব্যবহার করেছি। রিমি যা বলে আমি তাই করি, বিশেষ করে সবার সামনে। এমন ভাব দেখায় যেন রিমিকে ছাড়া আমি এক মুহূর্তই থাকতে পারি না। রিমির জন্য আমি পাগল। আমার এমন কাণ্ড কারখানা দেখে গতকাল সকালে মামি তো বলেই ফেললো, শাহিন তুই এত বউ পাগলা কেন? আমি মামির কথা জবাব দিইনি। আমার উদ্দেশ্য একটাই, রিমির থেকে ডিভোর্স নেওয়া। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এদিকে আমি ভালো ব্যবহার করছি দেখে রিমি আরও আশকারা পেয়ে গেছে। সবসময় আমার কাছে কাছে আসার চেষ্টা করে। সবার সামনে রিমিকে কিছু না বললেও একা পেলে অনেক খারাপ খারাপ কথা বলি, গালি পর্যন্ত দিই। কিন্তু রিমি সেসব শুনেও না শোনার ভান করে। বেহায়া মেয়ে একটা। আমি গ্রামে এসেছি শুনে গতকাল এক দুঃসম্পর্কের ভাবি এসেছিল। রিমির আর আমার এমন মারাত্মক ভালোবাসা দেখে ভাবির মন খারাপ। সে রিমিকে আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, রিমি, তুমি শাহিনকে জাদু করেছো নাকি? সে তো তোমাকে ছাড়া কিছুই বোঝে না, সব সময় তোমার পিছে আঠার মতো লেগে থাকে। অথচ তোমার ভাই আমাকে একটুও ভালোবাসে না, সারাক্ষণ শুধু কাজ কাজ করে ব্যস্ত থাকে। ভাবি, আমি শাহিনকে কোনো জাদুটোনা করিনি। আপনাকে একটা কথা বলি শুনুন। ছেলেদের মন হলো মোমের মতো, বাইরে থেকে দেখা যায় শক্ত, কিন্তু আসলে সেটা তুলোর মতো নরম। সামান্য তাপ দিলেই মোম যেমন গলে যায়, তেমনি বরকে একটু ভালোবাসা দিলে তাদের কঠিন মনটাও মোমের মতো গলে যাবে। তখন সারাক্ষণ আপনার পিছে পিছে ঘুরঘুর করবে। তারপর রিমি ভাবিকে কিছু দুষ্ট বুদ্ধি দিল, যা মুখে বলার মতো না। সত্যি বলতে সেসব কথা শুনে আমার কান দিয়ে গরম ধোয়া বেরোতে লাগলো। এ মেয়ে এত শয়তান কেন? মাথায় শুধু ক্রিমিনালি বুদ্ধি। কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হবে না, তেমনি রিমিও কোনোদিন ভালো হবে না। আজ সকাল থেকে মাথাটা ভারী হয়ে আছে, জ্বর জ্বর ভাব, সর্দিও লেগেছে। সেদিন সকালে পানিতে ভিজে আজ এমন অবস্থা। তার উপর সকাল থেকে তুমুল বেগে বৃষ্টি পড়ছে। শীতকালে বৃষ্টি বড্ড বেমানান, কিন্তু আমাদের অবাক করে দিয়ে সকাল থেকে এক নাগারে বৃষ্টি পড়ছে। বোঝাই যাচ্ছে এবার হাড় কাঁপানো ঠান্ডা হবে। সারাদিন জ্বরের কারণে কিছু খেতে পারিনি। রিমি অনেকবার খাওয়ানো ট্রাই করে ব্যর্থ হয়েছে। সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছি। সন্ধ্যাবেলা রিমি খাবার আর ওষুধ নিয়ে ঘরে এলো। কারেন্ট নেই, মোমবাতিও নিভু নিভু করে জ্বলছে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। রিমি করে সব জানালা বন্ধ করে দিল। বৃষ্টি এখনও থামেইনি, একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। রিমি এক লোকমা খাবার আমার মুখের সামনে ধরে হা করতে বলল। আমি নাক মুখ কুঁচকে বললাম, খেতে ইচ্ছে করছে না। এমন করলে তো আরো অসুস্থ হয়ে পড়বি। সারাদিন ধরে না খেয়ে আছিস। খেতে ইচ্ছে না করলে খাবো কিভাবে? জোর করে খেতে হবে, না খেলে ওষুধ খাবি কি করে? না, খাবো না, আমি এমনি ঠিক হয়ে যাব। চুপচাপ খাবি নাকি অন্য ব্যবস্থা করব? আমাকে রাগাবি না বলে দিলাম। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোর কষ্ট সহ্য করতে পারবো না। রিমির ভয়ে আমি চুপচাপ কয়েক লোকমা খাবার খেলাম। তারপর রিমি আমাকে ওষুধ খেয়ে দিয়ে শুতে গেল। আমি লেপের নিচে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। ওষুধ খেয়ে জ্বর আরও তীব্রভাবে জেঁকে বসলো। কাঁপুনি দিয়ে জ্বর এলো। লেপের তলে আমি থরথর করে কাঁপতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে রিমি অস্থির হয়ে যায়। চিন্তায় রিমির কপালে ভাঁজ পড়ে গেল। সমানে আল্লাহ আল্লাহ করছে আর দোয়া দরুদ পরে বুকে ফু দিচ্ছে। এর মাঝে আবার তেল গরম করেও নিয়ে এসেছে। তারপর আবার আমার হাত পায়ে তেল মালিশ করে আমার শরীর গরম করার চেষ্টা করতে থাকে। একটু পর আমার কাঁপুনি কমে, কিন্তু জ্বর এখনও আছেই। রিমি এবার লেপের নিচে ঢুকি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ঠান্ডা করছে? হুম। আমাকে জড়িয়ে ধর, তাহলে আর ঠান্ডা করবে না। আমি রিমিকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকাই। খুব শান্তি লাগে আমার। রিমি আমার কপালে আলতো করে চুমু দেয়, তারপর মাথায় হাত বলে গুনগুন করে গান গাইতে থাকে। একটু পর আমার মনে হলো জ্বরটা কিছুটা কমেছে। আমি মাথা তুলে রিমির দিকে তাকালাম। সত্যি বলতে রিমিকে এখন অনেক সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হচ্ছে আমার থেকে সবচেয়ে সুন্দর নারী হচ্ছে রিমি। জানি না হঠাৎ আমার কি হলো, আমি নিজেকে আয়ত্তে রাখতে পারছি না। রিমির ঠোঁটে আচমকা কিস করে বসি। রিমি বিস্মিত চোখে আমার দিকে তাকায়, লজ্জায় মাথা নিচু করে ফেলে। অনেকদিন পর রিমিকে লজ্জা পেতে দেখলাম। আমি রিমির ঠোঁটে আরেকবার আলতো করে কিস করি। রিমি আরও লজ্জা পায়, লজ্জা আমার দিকে তাকাতে পর্যন্ত পারছে না। আমি রিমির থুতনিতে হাত দিয়ে মাথাটা উঁচু করে ধরলাম। রিমি চোখ বন্ধ করে আছে। নিঃশ্বাসের গতি বেড়ে গেছে তার, জোরে জোরে শ্বাস নিচ্ছে আর তার বুক নিঃশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। আমারও সে একই অবস্থা।
আমি দেরি না করে রিমির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিই। আমার সারা শরীর কেঁপে ওঠে। আমার ডাকে এবার রিমিও সাড়া দেয়। সে আমার মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে আমার ঠোঁট জোড়া চুষতে থাকে। মাঝে মাঝে কুট করে মৃদুভাবে কামড়ও দেয়। আমিও কম যাই না। রিমির ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিই। রিমি ব্যথা পেয়ে হালকা চিৎকার দেয়। এভাবে কিছুক্ষণ জ্বলার পর আমি রিমির ঠোঁট ছেড়ে একটু নিচে নামি। রিমির গলায় কিস করি, তারপর রিমির কানের ললিতে কিস করি। রিমির শরীর থরথর করে কাঁপতে থাকে। আমি রিমির কানের ললি মুখে নিয়েই আস্তে আস্তে কিস করতে থাকি আর একটু একটু করে কামড় দিতে থাকি। রিমির শরীরে যেন আগুন লেগে গেল। সে আমাকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে, লম্বা নখ দিয়ে আমার পিঠে খামছে ধরে, সারা পিঠে আঁচড় কাটতে থাকে। তারপর রিমি আমার উপরে উঠে পড়ে, আমাকে নিচে ফেলে আমার সারা মুখে কিস করতে থাকে সে। আমি রিমির সাথে তাল মেলাতে থাকি। রিমিকে আমার সাথে চেপে ধরে তার নাকে, মুখে, গালে, ঠোঁটে, কপালে, থুতনিতে, গলায় কিস করতে থাকি। তারপর রিমির বুকের থেকে শাড়ি সরিয়ে ফেলি। রিমি কোনো বাধা দেয় না। আমি রিমির চোখের দিকে তাকাই। রিমির চোখে পানি, দুপোটা জল গড়িয়ে পড়লো চোখ থেকে। আমি কাজল কালো চোখে চুমু দিয়ে বললাম, চোখে পানি কেন? এটা সুখের পানি। এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষায় ছিলাম। আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি এই দিনটার জন্য। বলে রিমি আমার কপালে চুমু দেয়, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেকে আমার কাছে পুরোপুরিভাবে সঁপে দেয়। আমি রিমির সারা শরীরে চুমু দিয়ে ভরিয়ে দিতে থাকি। রিমির বুকে আমার মুখ ডুবিয়ে দিই। রিমি আমাকে তার বুকে চেপে ধরে। আমি রিমির বুকের দুঃখপুকানি শুনতে পাই। তারপর ধীরে ধীরে ওই শরীর থেকে কাপড় খুলতে শুরু করি। মোমবাতিটা নিভিয়ে দে, আমার খুব লজ্জা লাগছে। না থাক, আমি তোকে দেখব। ইস, লজ্জায় আমি মরে যাব তাহলে। বলে রিমি ফু দিয়ে পাশে থাকা মোমবাতিটা নিভিয়ে দেয়। পুরো ঘর অন্ধকারে ছেয়ে যায়। নীরবতা বিরাজ করে আমাদের মধ্যে। শুধু আমার আর রিমির ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রিমির গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় রিমির ফর্সা নমনীয় মসৃণ শরীর চকচক করে উঠছে। আমি নিজেকে আটকে রাখতে পারি না। রিমির শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে নিজেকে হারিয়ে ফেলি। রিমির সাগরের চেয়েও বিশাল ভালোবাসায় ডুব দিই। হারিয়ে যায় রিমির মাঝে। এদিকে রিমি আমাকে বাধা দেয় না। এতদিন ধরে এটাই চাইছিল সে, আমি যেন তার ভালোবাসার সাগরে ডুবে যাই, তাকে নিজের করে নেই। আজ রিমির সে আশা পূরণ হয়েছে। আমাকে সে নিজের করে পেয়েছে। নিজেকে আজ সবচেয়ে সুখী মনে হচ্ছে রিমির। অতঃপর বদ্ধ ঘরের মধ্যে দুটি দেহ পবিত্র ভালোবাসায় মেতে ওঠে। একে অন্যের কাছে নিজেদের সঁপে দেয়। মিলন হয় পবিত্র ভালোবাসায়, যার সাক্ষী নিস্তব্ধ রাত আর এই বৃষ্টি। পরদিন সকালবেলা একটু দেরি করে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে রিমি পাশে নেই। এখন নিজেকে একটু হালকা লাগছে। শরীরে তেমন জ্বরও নেই, শুধু মাথাটা একটু ঝিম ধরে আছে। আমি বিছানা থেকে নামতে যাব, খেয়াল করলাম আমার শরীরে কোনো কাপড় নেই। উলঙ্গ হয়ে শুয়েছিলাম। আমি একটু অবাক হলাম, কি ব্যাপার, আমার কাপড় গেল কোথায়? আশেপাশে তাকাতেই দেখি আমার শার্ট, প্যান্ট, গেঞ্জি ফ্লোরে পড়ে আছে। নিশ্চয়ই সব রিমির কাজ, শয়তানি একটা। আমি তাড়াতাড়ি কাপড়গুলো পরে নিলাম। এমন সময় রিমি ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। পরনে কালো রঙের একটা সুতি শাড়ি, চোখে মুখে খুশির ঝিলিক, ঠোঁটের কোণায় মিষ্টি হাসি লেগে আছে। আমাকে দেখিয়ে রিমি মিষ্টি করে একগাল হাসি উপহার দিল। এই ঠান্ডার মধ্যে এত সকালে গোসল করছিস কেন? গোসল না করে উপায় আছে? কাল রাতে আমার সাথে যা করলি। কাল রাতে আমি আবার কি করলাম? কথাটা বলতে না বলতেই আমার রাতের ঘটনা মনে পড়ে গেল। আমি মাথায় হাত দিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ি। এটা আমি কি করলাম? এত বড় একটা ভুল কিভাবে করলাম আমি? রাগে নিজের গালে নিজে চড় মারতে থাকি। রিমি দৌড়ে আমার কাছে আসে, হাঁটু মুড়ে আমার সামনে বসে। শাহিন, কি হয়েছে তোর? হঠাৎ এমন করছিস কেন? আমি কিছু না বলেই রিমির গালে সজোরে চড় মারি। রিমির মাথাটা পাশে থাকা টেবিলের পায়ের সাথে লেগে কেটে যায়। দর দর করে রক্ত বেরোতে থাকে ওর কপাল থেকে। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপে নেই। আমি দিক বেদিক হারিয়ে ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। এখন আমি কি করব বুঝতে পারছি না। রাগে আমার শরীর কাঁপছে। মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে মন চাইছে। এমন মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে পারলে ভালো হতো। আমি এতটা দুর্বল কিভাবে হলাম? সামান্য নিজের কামনাকে সংযত রাখতে পারিনি। ছি, নিজেকে ধিক্কার জানাই আমি। এদিকে আমার এমন বিপত্তিকর অবস্থা দেখে রিমি অস্থির হয়ে যায়। চেহারায় খুশির ঝিলিক আর নেই, পুরো মুখ অন্ধকারে ছেয়ে গেছে। রিমি কোনো মতো কপালে লেগে থাকা রক্তটা মুছেই আমার সামনে এসে দাঁড়ায়। আমি আর রিমির দিকে তাকাই না। রিমি হুট করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রিমি জড়িয়ে ধরাতে আমার রাগটা যেন আরও বেড়ে যায়। রিমির কান্নাতে আমার মন গলাতে পারে না। আমি রিমিকে ছাড়িয়ে আবার ঠাস করে চড় মারি। চড় খেয়ে রিমি কোনো প্রতিবাদ করে না, আমার মুখের পানে তাকিয়ে থাকে কেবল। আমি রিমির মুখটা কাছে এনেই দুগাল শক্ত করে চেপে ধরেই বললাম, আমাকে আটকালি না কেন? রিমি কোনো উত্তর দেয় না।
আমি এবার আরও জোরে ধমক দিলাম, বউ হয়ে গেছিস নাকি? কথা বলছিস না কেন? কি বলবো? গতকাল রাতে সব করার সময় আমাকে বাধা দিসনি কেন? এমনি। এমনি মানে কি? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না আমি তোর কত বড় ক্ষতি করে ফেলেছি? কিসের ক্ষতি? তুই আমার স্বামী, আমার উপর তোর অধিকার আছে। তুই চাইলে আমার সাথে যা খুশি করতে পারিস। আমি রিমির কথা শুনে প্রচণ্ড অবাক হই। রিমির এত বড় একটা ক্ষতি করার পরও সে কীভাবে এসব বলতে পারে? একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সতীত্ব। গতকাল রাতে আমি রিমির থেকে সেটা কেড়ে নিয়েছি, তার সতীত্ব হরণ করেছি আমি, অথচ সেটা নিয়ে রিমির কোনো মাথা ব্যথা নেই। আমি আর চুপ থাকতে পারি না। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আমি তোর কিসের স্বামী? হ্যাঁ, আজ বাদে কাল আমাদের ডিভোর্স হবে আর তুই আমাকে স্বামী স্বামী করে বেড়াচ্ছিস? মাথা পুরোটাই গেছে নাকি? আমার এমন কথা শুনে রিমি কিছুই বলে না, অবাক চোখে তাকিয়ে থাকে আমার পানে। কিছু একটা বলতে কেউ থেমে যায়। আফিফা যদি এসব জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে, আমাকে বিয়েও করবে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। সব হয়েছে তোর জন্য। আমার কোনো দোষ নেই, তুই নিজেই আমার কাছে এসেছিলি। মিথ্যে বলবি না, আলবাত দোষ আছে। আমাকে আটকাসনি কেন? জানতিস আমি অসুস্থ, জ্বরের ঘরে কি করে ফেলেছি কিচ্ছু মনে নেই। আমার কথা শুনে রিমির চোখে পানি চলে আসে। কান্না চেপে রাখতে না পেরে হো হো করে কেঁদে দেয়। আমি রিমির কান্নার কারণ খুঁজে পাই না। রিমি কিছুক্ষণ কাঁদার পর একটু শান্ত হয়। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি ইচ্ছে করে তোর সাথে সব করতে চাইনি। ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুই সব ভুলে যা। মনে কর কাল রাতে আমাদের মাঝে কিছু হয়নি, তুই দুঃস্বপ্ন দেখেছিস। আর প্লিজ আফিফাকে এসব বলিস না, ও জানলে খুব কষ্ট পাবে। রিমির চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়তে থাকে। সে এবার নিঃশব্দে কান্না করে। কান্না করতে করতে হেসকে উঠে যায়। রিমি প্লিজ কান্না করিস না, আমার ভুল হয়ে গেছে। আমার হুঁশ থাকলে জীবনে তোর সাথে সব করতাম না। আসলে কাল রাতে আমার কী হয়েছিল আমি নিজেও জানি না, মাথা খারাপ হয়ে গেছিল আমার। প্লিজ মাফ করে দে। এসব তুই কি বলছিস শাহিন? আমি ভেবেছিলাম তুই আমাকে মেনে নিয়েছিস, তাই ভালোবেসে আমার এতটাই কাছে এসেছিস, আর আমিও তোরটাকে সাড়া দিয়েছি। কথাগুলো বলতে বলতে রিমি শব্দ করেই কেঁদে দেয়। ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ায়, তারপর খপ করে আমার শার্টের কলার চেপে ধরে। রিমির চেহারায় হুট করে পাল্টে যায়। সে আমার একদম কাছাকাছি এসে শক্ত গলায় বলে, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছিস। বল তুই মিথ্যা বলছিস? তুই শুধু আমাকে ভালোবাসিস। কাল রাতে আমাদের মাঝে যা হয়েছে সব তোর ইচ্ছাই হয়েছে। রিমির কথা শুনে কী বলবো বুঝতে পারছি না। এই মেয়েটা পাগল হয়ে গেল নাকি? কী সব আবল তাবল বকছে। আমি এসব করতে চাইলে তো অনেক আগেই করতে পারতাম। তাছাড়া আমি তো কিছুদিনের মধ্যে কি ডিভোর্স দিয়ে দেবো, তাহলে এসব করার কোনো প্রশ্ন ওঠে না। তবুও গতকাল ভুল করে এসব করে ফেলেছি, কিন্তু রিমি সেটা মানতেই চাইছে না। এদিকে আমি কিছু বলছি না দেখে রিমি আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? প্লিজ আমাকে মেনে নে, আমি তোকে খুব ভালোবাসি। আমাকে আর কষ্ট দিস না, আমি আর নিতে পারছি না। কথাগুলো বলে রিমি আচমকা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দু চোখের পানিতে আমার বুক ভাসায়। আমার প্রচণ্ড রাগ ওঠে। আমি রিমিকে জোর করে ছাড়িয়ে দূরে সরিয়ে দিই। রাগে দাঁত কিরমির করেই বললাম, সমস্যা কি তোর? হ্যাঁ, আর কত চালাবি আমাকে? আমি তো বললাম গতকাল রাতে ভুল করে এসব করে ফেলেছি। কথা কানে যায় না নাকি তোর পা ধরে ক্ষমা চাইতে হবে? তুই বললে আমি সেটাও করব। তবুও ভালোবাসি ভালোবাসি বলে আমাকে বিরক্ত করিস না, আমার আর এসব সহ্য হয় না। বিশ্বাস কর, আমি তোকে সত্যিই ভালোবাসি। আমার হৃদয়ে শুধু তুই আছিস। তাতে আমার কি? আমি তোকে কি একবার ভালোবাসে বলেছি? আরে তোকে ভালোবাসা তো দূরে থাক, তোর দিকে তাকাতে পর্যন্ত আমার ঘৃণা হয়। তুই সামনে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি এতদিন ধরে তোর সাথে কীভাবে আছি সেটা শুধু আমিই জানি। তুই আমাকে বিরক্ত করে করে পাগল করে ফেলছিস। আমার হাসি খুশি লাইফটাকে নরক বানিয়ে ফেলেছিস তুই। রিমি আমার কথাগুলো শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রিমির কান্না দেখে আমার রাগ আরও বেড়ে যায়। রিমির উপর জমে থাকা সব রাগ বের করে দিতে ইচ্ছে করে। আমি তাই করি। একটু দম নিয়ে আবারও বলি, তুই ভাবলি কী করে তোর সাথে রাত কাটাবো? নিজেকে কী ভাবিস তুই? হ্যাঁ, শরীর দেখালে আমি তোকে কাছে টেনে নেব, তোকে ভালোবাসবো, ঘোড়ার আন্ডা ভালোবাসবো। আরে তোর সাথে রাত কাটানোর চেয়ে রাস্তার পতিতাদের সাথে রাত কাটানো অনেক ভালো। তুই তো পতিতার থেকেও খারাপ, নষ্টা মেয়ে কোথাকার। কথাগুলো বলে এবার একটু রাগ কমে, তবে শেষের কথাগুলো বলা মোটেও ঠিক হয়নি আমার। রাগে প্রচণ্ড হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে, তাই মুখে যা এসেছে তাই বলে ফেলেছি। এদিকে আমার এসব কথা শুনে রিমি চোখ বড় বড় করে তাকায় আমার দিকে। হঠাৎ করে তার কান্না বন্ধ হয়ে যায়। রিমি পাথরের মতো শক্ত হয়ে চোখ মুখ খিচেই বলে, কি বললি তুই? আমি পতিতার চেয়েও খারাপ? আমি নষ্টা মেয়ে? রিমির কথার প্রতি উত্তরে কিছু বলতে যাওয়ার আগেই রিমি প্রচণ্ড জোরে আমাকে চড় মারে। আমার গাল ঝনঝনিয়ে ওঠে, চোখ ঝাপসা হয়ে আসে। কয়েক সেকেন্ডের জন্য কানে কিছুই শুনতে পাই না। কানের মধ্যে শুধু ভো ভো শব্দ করছে,
জীবনে বাবার হাতে অনেক চর থাপ্পড় খেয়েছি, কিন্তু রিমির মতো এত জোরে কেউ কোনোদিন চর মারেনি। রিমি শুধু চর মেরে ক্ষান্ত হলো না, চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, সাহস হলে কি করে আমাকে নষ্টামিয়ে বলার? কার সাথে নষ্টামি করেছি আমি? বল, কার সাথে করেছি? কোনোদিন আমাকে দেখেছিলি কোনো ছেলের সাথে অশ্লীলতা করতে, খারাপ কাজ করতে? আরে আমি তো তোর বন্ধুদের সাথেই কথা বলি না। অপরিচিত ছেলেরা তো দূরে থাক। যেখানে কেউ আমাকে নিয়ে সামান্য খারাপ কথা বলতে পারে না, সেখানে তুই আমার চরিত্র নিয়ে কথা বলেছিস? এত সাহস তোকে কে দিয়েছে? এক নিঃশ্বাসে কথাগুলো বলতে বলতে রিমি আমাকে ধাক্কা মারতে থাকে। আমি দপ করে বিছানায় বসে পড়ি। রিমি আমার সামনে পিলারের মতো শক্ত হয়ে দাঁড়ায়। আমি অবাক হয়ে রিমির দিকে তাকাই। রিমি রাগে সাপের মতো খিসবিস করছে। সাপ যেভাবে ফনা তুলে শিকারের দিকে তাকিয়ে থাকে, রিমিও ঠিক সেভাবে আমার দিকে তাকিয়ে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। শ্বাস নেওয়ার ফলে রিমির সরু নাকের পাটি ফুলে যাচ্ছে। সারা মুখ রক্তবর্ণ ধারণ করছে। ভয়ঙ্কর এক রাগী চেহারা, মনে হচ্ছে এক্ষুনি দাবানল থেকে আগুন বেরিয়ে আসবে। আমি আগে কখনো রিমিকে এভাবে রাখতে দেখিনি। আমার চুপ থাকা দেখে রিমি আরও রেগে যায়। সে রাগের চেয়ে কয়েক গুণ বেশি জোরে চিৎকার দিয়ে বলে, কথা বলছিস না কেন? তোকে ভালোবাসি বলে আমাকে যা ইচ্ছা বলবি নাকি? সেই অধিকার তোকে কে দিয়েছে? আমি নাকি পতিতার চেয়েও খারাপ? এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছিস তুই? আমি প্রতি রাতে হাজারটা ছেলের সাথে বিছানায় শুই? ছি, তোর মন মানসিকতা এত নিচু! এসব কুড়িচুপন্না কথা বলতে তোর মুখে বাতলো না? তুই আমাকে ভালোবাসিস না ঠিক আছে, কিন্তু আমার চরিত্রে দাগ লাগাবি কেন? আমি তোর চোখে কি এতটাই খারাপ? ভেবেছিলাম তুই আমাকে একটু হলেও সম্মান করিস, কিন্তু আজ বুঝলাম আমার স্থানটা তোর কাছে কোথায়। এক নাগারে কথাগুলো বলে রিমি কাঁদতে থাকে। আমার ভীষণ মায়া হয়, কষ্টও লাগে খুব। রিমিকে কথাগুলো না বললেও পারতাম। রিমি চোখের পানি মুছে গলা কাঁকড়ে দিয়ে আবার বলতে থাকে, আমি নষ্টা মেয়ে হলে তুই কি? তোর চরিত্র কি খুব ভালো? আরে তুই তো একটা কাপুরুষ। শোন, যে ঘরে বউ রেখে বাহিরের মেয়ের সাথে ফুষ্টি নুষ্টি করে বেড়ায়, তার অন্যের চরিত্র নিয়ে কথা বলা সাজে না। এসব যদি বাড়ির লোকজন জানে তাহলে তোর মুখে থুতু দিবে। তাই আগে নিজের চরিত্র ঠিক কর। আরেকটা কথা, তোর জায়গায় যদি অন্য কেউ এসব করতে বলতো তাহলে আমি এতক্ষণে তোকে খুন করে ফেলতাম। শুধু তোকে ভালোবাসি বলে তোর সব বাজে কথা মুখ বুঝে সহ্য করলাম। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তোর মুখে ঝাঁটার বাড়ি মারতো। আর হ্যাঁ, তুই আমাকে বউ হিসাবে মানেক বা না মানেক, শরীয়ত অনুযায়ী আমি তোর বউ, তাই বউকে সম্মান দিতে শিখেক। রিমির কথা শুনে আমার মাথা আপনা আপনি নিচু হয়ে যায়। খুব লজ্জা পাই। রিমির প্রত্যেকটা কথা আমার কলিজায় এসে আঘাত করে। আমি কি উত্তর দেবো ভেবে পাই না। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলি, এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমি কিছুক্ষণ জিম মেরে বসে থাকার পর কাপড় গোছাতে থাকি। তারপর গোছানো কাপড়গুলো ব্যাগে ঢোকাই। আমার ব্যাগে কাপড় ঢোকানো দেখে রিমি একটু দাসস্থ হলো। কান্না থামিয়ে বলল, ব্যাগে কাপড় ঢোকাচ্ছিস কেন? আমি চলে যাচ্ছি, এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। বলে ব্যাগ কাঁধে নিয়ে যেই না পা বাড়াতে যাবো, অমনি রিমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। রিমি আবার কাঁদতে থাকে। তার চোখ বেয়ে অজর ধারায় পানি গড়িয়ে পড়ে। প্লিজ তুই যাস না। আমি সব কিছুর জন্য ক্ষমা চাইছি। সব দোষ আমার। তুই আমাকে যা খুশি বল, আমি কিচ্ছু বলবো না। আমি তোর গায়ে হাত তুলেছি তাই না? ঠিক আছে, তুইও আমাকে মার, যত খুশি মার, তবুও যাস না। তুই গেলে মামা মামি সন্দেহ করবে, ভাববে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। আর তারা যদি সবটা জেনে যায় তাহলে খুব কষ্ট পাবে। আমি রিমিকে নিজের থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে দিলাম। রিমি এখনও কাঁদছে। জানলে জানুক, আজ হোক কাল হোক, একদিন একদিন তো জানবেই। তার চেয়ে ভালো সবাই আজকেই জেনে যাক। আর তাছাড়া আমি এভাবে লোক দেখে অভিনয় করতে পারবো না। বিরক্ত হয়ে গেছে আমি। এভাবে চলতে থাকলে আবার হয়তো তোর সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তার চেয়ে বরং আমি চলেই যাই। তোর যতদিন ইচ্ছা এখানে থাক। কথাগুলো বলে আর এক সেকেন্ড আমি দাঁড়ালাম না। দরজা খুলে বাইরে বেরোতে যাব, চমকে উঠলাম। দেখি ঘরের বাইরে মামা মামি সহ পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। মামা মামি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগে মামি ধমক দেয়, এসব কি সাহিন? তোমরা এতদিন আমাদের সাথে অভিনয় করেছো? না মামি, আসলে আমরা। থাক, আর কিচ্ছু বলতে হবে না। আমরা সব শুনেছি। তোমরা যে এভাবে আমাদের ধোঁকা দেবে ভাবিনি। তুমি জানো তোমাদের বিয়ে হওয়াতে আমরা সবাই কত খুশি হয়েছিলাম। ভেবেছিলাম তোমরা খুব সুখী হবে, একসাথে কি সুন্দর মানায় তোমাদের। অথচ বিয়ের 1 মাস না পেরোতেই তোমরা ডিভোর্স চাইছো। ভাবলাম সবাই যেহেতু জেনেই গেছে, তাহলে আর বনিতা করে লাভ নেই। আজ একটা ফয়সালা হয়ে যাক। সেটার কারণ আছে মামি। রিমির সাথে আমার বিয়ে হতে তোমরা সবাই খুশি হলেও আমি খুশি হইনি, কারণ আমি আফিফাকে ভালোবাসি।
আর তাকে বিয়ে করতে চাই। তাহলে রিমির কি হবে? সেও তো তোমাকে ভালোবাসি। তার ভালোবাসার কি কোনো মূল্য নেই? তুমি এই কয়দিন আমাদের সাথে আর রিমির সাথে ভালোবাসার অভিনয় করলেও রিমি কিন্তু তোমার সাথে অভিনয় করেনি। সে সত্যি তোমাকে ভালোবাসে, আর সেটা আমরা এই কয়দিন বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তাতে আমার কিছু যায় আসে না, আমার শুধু আফিফাকেই চাই। তুমি কিন্তু ভুল করছো সাহির। এখনো সময় আছে, রিমিকে মেনে নাও, না হলে পরে পস্তাতে হবে। রিমির মতো মেয়ে কপাল গুণে পাওয়া যায়। কেন, রিমি কি ফেরেশতা? কি আছে ওর মধ্যে যে ওকে ভালোবাসতেই হবে? আমার জাস্ট ওকে ঘৃণা লাগে। আর প্লিজ, তোমরা আমাকে এসব সস্তা উপদেশ দিও না। আমি ভালো করে জানি আমাকে কি করতে হবে। আমার কথাগুলো শুনে মামি আর কিছু বলল না। তিনি মুখ কালো করে দাঁড়িয়ে রইল, হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। আমি আর কিছু বলতে যাব, তার আগে মামা আমার সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বোঝাই যাচ্ছে মামা আমার উপর রেগে আছে। আমি লম্বা ঢোক গেলাম। মামার আগে দাঁত কিরমির করে বলল, এই মুহূর্তে তোর গালে ঠাঁচিয়ে একটা চড় লাগাতে ইচ্ছা করছে। মেয়েটা তোকে ভালোবাসে, আর তুই তাকে কষ্ট দিয়েছিস। জানোয়ার একটা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মামার কথাগুলো শুনে আমি মাথা নিচু করে নিলাম। খুব খারাপ লাগলো মামার কথা শুনে। মামা কোনোদিন আমার সাথে এভাবে রেগে কথা বলেনি। আমার চুপ করে থাকা দেখে মামা আবার বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে চলে যেতে বললাম না? যেই দিন রিমিকে মেনে নিতে পারবি সেই দিন আমার বাড়িতে পা রাখবি। একটা বাইরের মেয়ের জন্য তোমাদের দরদ এত উতলে পড়ছে কেন? সে কি তোমাদের জাদুটোনা করেছে নাকি? আচ্ছা, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি রিমিকে? তুই আসলে একটা গাধা। আমি তোদের দুজনকেই সমান ভালোবাসি। তাহলে আমার সাথে এমন করছো কেন? কারণ তুই ভুল করেছিস। রিমিকে এভাবে কষ্ট দেওয়া মোটেও ঠিক হচ্ছে না তোর। মেয়েটা তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তাতে আমার কিছু যায় আসে না। ওর মতো বেহায়া নির্লজ্জ মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় বলে আমি ইসরাতের কাছে এগিয়ে গেলাম। ইসরাত রিমির শাড়ির আঁচল ধরে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। চোখ দুটো গোল করে আমাকে দেখছে আর কি যেন ভাবছে। আমি ইসরাতকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালাম। ইসরাত ধরফর করে রিমির পেছনে লুকোলো। কি হলো, আমার কাছে এসো। আমি যাব না, তুমি পচা। তুমি আমার মিষ্টি ভাবিকে কাঁদিয়েছো, তুমি খুব খারাপ। মনটা খারাপ হয়ে গেল। এরা দেখে আমাকে সহ্যই করতে পারছে না। আমার থেকে রিমি এদের কাছে বেশি আপন হয়ে গেল। তাছাড়া সবাই এমন ব্যবহার করছে যেন আমি কোনো অপরাধী। শুধু আমারই দোষ সবার চোখে পড়ছে। অথচ রিমির জন্য যে আমার জীবন বরবাদ হয়ে যাচ্ছে সেটা কেউ দেখেনি। আমি মাথা নিচু করে অপরাধীর মতো সকলের সামনে দিয়ে চলে এলাম। আসার সময় রিমির দিকে একবার আর চোখে তাকিয়েছিলাম। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না চেপে রাখার চেষ্টা করতেও পারছে না। কান্নার ফলে রিমি সারা শরীর যেন থেমে থেমে কেঁপে উঠছে। আমি মামাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ যেন আমার কাছে আসছে। আমি তড়িঘড়ি করে পিছনে তাকালাম। ভেবেছিলাম রিমি হবে, কিন্তু না, দেখি আমার মামার বড় মেয়ে ঈশিতা। আমি থমকে দাঁড়াই। ঈশিতা আমার সামনে এসে কয়েক সেকেন্ড জোরে জোরে শ্বাস ফেলে চিরিয়ে নিল। তারপর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। কিছু বলবি? আমার তাড়া আছে, দেরি হলে বাস পাবো না। ঈশিতা কিছু না বলে ঠাস করে আমার গালে চড় মারল। আমি হতভঙ্গ হয়ে গেলাম। গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম কিছু সময়। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। এ মেয়ে সাহস হলো কি করে আমাকে চড় মারার? তোর এত সাহস, তুই আমাকে চড় মারিস? চুপ, একটা কথাও বলবি না তুই। আমার ভাবতেই ঘৃণা করছে আমি তোর মতো একটা ছেলেকে ভালোবাসতাম। একটু আগে ঘরের বাইরে থেকে তোর সব কথা শুনেছি। নিজের বই সম্পর্কে এত বাজে বাজে কথা বলতে তোর মুখে আটকায়নি। তুই কি মানুষ? তাতে তোর কি? আমি কি তোকে এসব কথা বলেছি? তোরে তো মাথা ব্যথা কিসের? কারণ রিমি তোকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু বিনিময়ে সে শুধু কষ্টই পেয়ে যাচ্ছে। রিমির কষ্ট আমার সহ্য হয় না। আমিও তো একটা মেয়ে, আমি জানি ভালোবাসার মানুষের কাছে না পেলে বুকের ভিতরে কেমন করে। এসব সিনেমেটিক ডায়লগ মারা বাদ দিয়ে নিজের চরকায় তেল দে। আমার ব্যাপারে নাক গলাতে আসবে না। তুই এত খারাপ আমার জানা ছিল না। এত বড় একটা অন্যায় করেও মুখ জোর করতে লজ্জা লাগে না তোর? তুই আসলেই একটা কাপুরুষ। দূর হ আমার সামনে থেকে। ঈশিতার কথা শুনে আমি কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলাম। মনে মনে ভাবছি কি বলবো, কিন্তু কিছুই ভেবে পেলাম না। মনে হচ্ছে আমি বোবা হয়ে গেছি। ঈশিতার এক একটা কথা আমার গালে জুতার বাড়ির মতো লেগেছে। লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। আমি গোমরা মুখে আবারও হাঁটতে লাগলাম। আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমার সব রাগ গিয়ে পড়লো রিমির ওপর।
পেতনিটার জন্যই আমি এখানে আসলাম আর সবার কাছে অপমানিত হলাম। শুধু ডিভোর্সটা হয়ে যাক, তারপর সব হিসেব সুদে আসলে উসুল করব। তাছাড়া আমি একটা জিনিস বুঝি না, সবাই রিমির এত ভক্ত কেন? এমন মনে হয় রিমি বড় কোনো সেলিব্রিটি, সে যতই দোষ করুক সবাই তার পক্ষেই থাকবে। আর আমার কথা কি বলবো, পরিবারে আমার কোনো গুরুত্বই নেই। আমি মনে মনে এসব ভেবে হাঁটছি, পিছনে থেকে ঈশিতা চিৎকার করে বলল, আমি তোকে অভিশাপ দিচ্ছি, রিমিকে আজ যেভাবে কাঁদাচ্ছিস একদিন তোকেও এভাবেই কাঁদতে হবে। আমি ঈশিতার কথা শুনে না চাইতেও এসে দিলাম। রিমির জন্য আমি কাঁদবো? এর সে মজার কোনো কথা হতে পারে নাকি? আমি কিছুক্ষণ এক নাগাড়ে হাসলাম। তারপর হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। টিকিট কেটে বাসে চললাম। কিছুক্ষণ পরে বাস ছাড়বে। হঠাৎ বাসের দরজা দিকে চোখ গেল, দেখে রিমি বাসে উঠছে। আমি টাসকি খেলাম, এই মেয়ে দেখে আমার পিছু পিছু চলে এসছে। রিমি বাসে উঠে এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে, নিশ্চয়ই আমাকে। আমার ধারণাই সত্যি হলো। রিমির চোখ আমার দিকে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ধীর পায়ে আমার কাছে এগিয়ে গেল। আমি ওর দিকে তাকালাম। রিমির কাজল কালো চোখগুলো লাল হয়ে আছে, সেই সাথে চোখ হালকা ফুলেও গেছে। চোখের কোণে জলের দাগ শুকিয়ে গেছে। গোলাপের কলির মতো প্রাণবন্ত মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। বোঝাই যাচ্ছে অনেকক্ষণ কেঁদেছে। কেন জানি না রিমিকে এভাবে দেখে বুকটা ছেদ করে উঠল। প্রচণ্ড খারাপ লাগা কাজ করছে নিজের মধ্যে। নিজেকে এখন সত্যি সত্যি অপরাধী মনে হচ্ছে। বিশেষ করে রিমির করুণ চোখে আমার দিকে তাকিয়ে থাকা দেখে আমি অপলক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আছি। ঘোর কাটলো বাসের হেল্পারের ডাকে, এই যে ভাই, আপনি একটু বের হন তো, ওনাকে বসতে দিন। আপা, এটা আপনার সিট, বসেন। আমি বের হয়ে রিমিকে বসতে দিলাম। রিমি আমার পাশে সিটে চুপ করে বসলো। কথা বলা তো দূরের কথা, আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এমন ভাব করছে যেন আমাকে চিনেই না। আমিও একবারই কিছু বললাম না। দুজনে চুপটি করে বসে রইলাম। বাসও রওনা দিল। জানালা দিয়ে আসা বাতাসে রিমির বাঁধনারা চুলগুলো উড়ে এসে আমার মুখের উপর পড়ছে। আমি প্রথমে একটু বিরক্ত হলেও রিমির চুলের ঘ্রাণ ক্রমশই আমাকে মাতাল করে তুলছিল। আমি চোখ বন্ধ করে রিমির চুলের মাতাল ঘ্রাণ নিতে থাকলাম। রিমি সেটা টের পেয়ে চুলগুলো কানের পিঠে গুজে দিল। অদ্ভুত ভঙ্গিতে আমাকে এক নজর দেখে চোখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। আমি এভাবে তাকানোর কোনো অর্থ খুঁজে পেলাম না। হয়তো বোঝালো আমাকে ভালো লাগে না, আবার আমার চুল কেন ভালো লাগে। দুপুরে খাওয়ার জন্য বাস একটা হোটেলের সামনে দাঁড়ালো। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি। আমি রিমিকে খাওয়ার জন্য ডাকলাম, কিন্তু সে ঘাপটি মেরে বসে রইল, যেন আমার কথা সে শোনেইনি। বাধ্য আমি একাই খেতে গেলাম। খাওয়া শেষ করে রিমির জন্য কয়েকটা চিপসের প্যাকেট আর জুস নিয়ে এলাম। রিমি গাড়ি ঘোড়ায় চলে চিপস ছাড়া তেমন কিছু আর খায় না। আমি চিপসের প্যাকেট আর জুসের বোতল রিমিকে দিতেই রিমি সেগুলো জানালা দিয়ে বাইরে ফেলে দিল। খাওয়ার ইচ্ছে না করলে খাবি না, ফেলে দিলে কেন? টাকা কি তোর বাপ দিয়েছিল নাকি? রিমি আমার দিকে রাগি লোক নিয়ে তাকালো। পাশ থেকে 100 টাকার একটি নোট বের করে আমার পকেটে গুছিয়ে দিল, কিন্তু মুখে কিছু বলল না। বাবা, রাগ তো দেখে ভালোই করেছে। অবশ্য রাগ করাটাই স্বাভাবিক, এত কিছু হওয়ার পর রাগ করাটা জায়েজ। রিমি চুপ করে আছে দেখে আমি আর কিছু না বলেই সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। যখন ঘুম ভাঙে তখন দেখি আমরা পৌঁছে গেছি। আমি চোখ কষলে পাশে তাকাতে দেখি রিমির কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে, আর রিমি আমার দিকে একভাবে চেয়ে আছে। আমার চোখ রিমির দিকে পড়তেই রিমির দৃষ্টি সরিয়ে নিল। আমি রিমির কাঁধ থেকে মাথা তুলে নিজেকে স্বাভাবিক করলাম। তারপর দুজনে বাস থেকে নামলাম। একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে মা বাবা নানান রকম প্রশ্ন শুরু হয়ে গেল। আমরা কেন এত তাড়াতাড়ি ফিরে এলাম, রিমি কেমন দেখাচ্ছে, কেন তোদের ঝগড়া হয়েছে নাকি, এর উপর অনেক প্রশ্ন করলো সবাই। আমি কোনো উত্তর দিলাম না। রিমি শুধু বলল ভালো লাগছিল না তাই চলে এসেছি, ব্যাস এতটুকুই। আর কোনো কথা হলো না। তবে মা বাবা এবং ছোটো মা ছোট আব্বু ঠিকই বুঝতে পেরেছে আমার আর রিমির মধ্যে কিছু হয়েছে। রাতেও রিমি খেলো না কিছু, না খেয়ে চুপচাপ শুয়ে রইল। আমি অবশ্য ইতিমধ্যে রিমিকে বেশ কয়েকবার খাওয়ার জন্য ডেকেওছি, কিন্তু সে পাত্তা দেয়নি। ভাবখানা এমন, সারা জীবন না খেয়ে থাকবে সে। রিমি না খাওয়াতে আমি কিছু খেতে পারলাম না। কেন জানি না আমার গলা দিয়ে কিছু নাম ছিল না। একটা অনুশোচনা কাজ করছিল নিজের মধ্যে। আমি না খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিমি বাসে নেই। আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলাম। রিমি খাবার টেবিলে খাবার সাজাচ্ছে, আমার দিকে আর চোখে তাকালো। আমি কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। তারপর আমার বন্ধু শাওনকে নিয়ে তার চাচার কাছে গেলাম। যেভাবে হোক আজ রিমির থেকে ডিভোর্স নিতেই হবে, না হলে পরে অনেক দেরি হয়ে যাবে। কারণ দিন দিন আমার আর রিমির সম্পর্ক ক্রমশই জটিল হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে পরে আর কিছুই করার থাকবে না। আমি আফিফাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো, যা আমি কিছুতেই চাই না। সারাদিন এদিক সেদিক ছোটাছুটি করে শাওনের চাচার সাহায্যে
ডিভোর্স পেপার রেডি করলাম। শাওন অবশ্য অনেকবার মানা করেছিল যাতে রিমিকে ডিভোর্স না দিই, কিন্তু আমি নাছোড়বান্ধা। রিমিকে আমি ডিভোর্স দিবই। ওই আপদটাকে আমার পিছু ছাড়াতেই হবে। অনেক রাত হয়ে যাওয়াতে আমি আর বাড়িতে যাইনি, আশিকের বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মাঝরাতে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ডিসপ্লে ভেঙে যাওয়াতে কে ফোন দিয়েছে বোঝাই যাচ্ছে না। কোনো মতে ফোন রিসিভ করে কানে ধরতেই রিমির কণ্ঠ শুনতে পেলাম। আমি কিছু না বলে ফোন কেটে বন্ধ করে রাখলাম। যা কথা হবে কাল সামনাসামনি দাঁড়িয়েই হবে। পরদিন সকালবেলা ডিভোর্স পেপার হাতে নিয়ে বাড়ি ফেললাম। কলিং বেল বাজানোর আগে রিমি দরজা খুলে দিল। আমি অবাক হলাম। রিমিকে আমার অপেক্ষায় দরজার কাছেই ছিল নাকি? ভেবেছিলাম রিমি আমার সাথে কথা বলবে না, কিন্তু সেবার মুখ খুলল। ভালো করে দেখে চোখ পাকিয়ে বলল, কাল সারাদিন কোথায় ছিলি? আমার ফোন রিসিভ করিসনি কেন? তুই নিজেকে কি ভাবিস বলতো? আমাকে এত কষ্ট দেওয়ার পরেও তোর মন ভরে না? আমি রিমির কথার প্রত্যুত্তরে কিছু বললাম না, চুপ করে তাকে দেখতে থাকি। আমার উপর কত অধিকার খাটাচ্ছে মেয়েটা, অথচ একটু পরে সব শেষ হয়ে যাবে, আলাদা হয়ে যাব দুজন। আমার চুপ থাকা দেখে রিমি আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? কাল কোথায় ছিলি? আফিফার কাছে গিয়েছিলি তাই না? ঘরে আয়, তোর সাথে জরুরি কথা আছে বলে আমি ঘরে এলাম। আমার পিছে রিমি এলো। আমি ঘরে এসে সোফায় হেলান দিয়ে বসলাম। রিমি আমার সামনে এসে দাঁড়ালো, চোখে মুখে কৌতূহল। কি কথা বলবি? আমি রিমির দিকে ডিভোর্স পেপারটা বাড়িয়ে দিলাম। এখানে একটা সিগনেচার কর, তাহলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমি অনেক আগেই সিগনেচার করে রেখেছি, এবার তোর পালা। আমার কথা শুনে রিমি যেন আকাশ থেকে পড়ছে এমন একটা ভাব করলো। বিস্মিত হয়ে তাকালো আমার দিকে, যেন আমার কথার বিশ্বাস হচ্ছে না। ভাবছি আমি মজা করছি। রিমি কিছু বলতে চেয়ে বলতে পারছে না, তার গলা ধরে আসে, কান্না করে দেবে এমন একটা অবস্থা। আমি জানি রিমির খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই। কি হলো, তাড়াতাড়ি সিগনেচার কর। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি তোর শর্ত মানলে আমাকে ডিভোর্স দিবি। আমি তোর দেওয়া শর্ত মেনেছি, এবার তুই তোর কথা রাখ। রিমি মায়া মায়া চোখে আমার দিকে তাকালো। কয়েক সেকেন্ডে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আচমকা রিমির চেহারার এক্সপ্রেশন বদলে গেল। যে রিমি একটু আগে কান্না করতে চাইছিল, সেই রিমি হো হো করে হেসে উঠল। অদ্ভুত এক হাসি। রিমির হাসি দেখে আমার কপালে ভাঁজ পড়ে গেল। এমন একটা অবস্থায় রিমির হাসির কারণ খুঁজে পাই না আমি। ভেবেছিলাম ডিভোর্সের কথা শুনে রিমি কাঁদবে, আমার কাছে অনুনয় বিনয় স্বরে বলবে তাকে যেন ডিভোর্স না দিই, কিন্তু রিমি সেসব না করে হাসছে। হাসি যেন থামছেই না তার। নাকি আবার ডিভোর্সের কথা শুনে পাগল টাগল হয়ে গেল? আমি কিছু বলতে যাব, হঠাৎ রিমি ডিভোর্স পেপারটা মাঝ বরাবর ছিঁড়ে দিল। এরপর মুহূর্তের মধ্যে ডিভোর্স পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। রিমির এমন কাণ্ডে আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। রিমি ডিভোর্স পেপারের ছেঁড়ার টুকরোগুলো আমার মুখের উপর ছুঁড়ে দিয়ে বেশকে কেটেই বলল, আরও লাগবে সিগনেচার? নে, বেশি করে সিগনেচার করে দিলাম। আমার রাগ যেন থামছে না। আমি কি করব ভেবে পাচ্ছি না। রাগ সামলাতে না পেরে ঠাস করে ওকে চড় মারি। চড় খেয়ে রিমি খিলখিল করে আসতে থাকে। আমি আশ্চর্য হলাম, কোন মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা? চড় খেয়েও মানুষ আসে কীভাবে? রিমি আস্তে আস্তে সোফার উপর গিয়ে বসলো। ডিভোর্স পেপারটা ছিঁড়লি কেন? তুই জানিস এই পেপারটার জন্য আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে, কত জায়গায় দৌড়াদৌড়ি করেছি। সব জানি। তোর বন্ধু শাওন আমাকে ফোন করে বলেছে, কিন্তু তুই ভাবলি কি করে আমি তোকে ডিভোর্স দিব? তুই আমাকে কথা দিয়েছিলি। কথা দিলেই যে সেটা রাখতে হবে তার তো কোনো মানে নেই। রিমি, তুই কিন্তু আমার সাথে বেইমানি করছিস। তোকে নিজের করে পাওয়ার জন্য এমন হাজারটা বেমানি করতে পারি আমি। তার মানে তুই আমাকে ডিভোর্স দিবি না, তাই তো? একদম ঠিক ধরেছিস। এই জীবনে তুই ডিভোর্স পাবি না। আর সেদিন তোকে ডিভোর্সের কথা বলেছিলাম যাতে তুই আমার সাথে বেড়াতে যেতে রাজি হোস। আমার রাগটা যেন আরও বেড়ে গেল। আমি রিমিকে আবারও চড় মারার জন্য হাত উঠালাম, কিন্তু মারতে পারলাম না। ভেতর থেকে কি যেন বাধা দিল, আবার রাগও কমছে না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কি ভেবেছিস তুই? ভুল করে একবার তোর সাথে সেক্স করে ফেলেছি বলে তোকে আমার বউ বলে মেনে নেব? যদি এমনটা ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। তুই সারা জীবন তপস্যা করলেও তোকে বউ বলে মানব না। মানতে তোকে হবেই, আজ হোক বা কাল। বলে রিমি আমার সামনে এসে দাঁড়ালো। আমার চোখে চোখ রেখে শীতল গলায় বলল, তুই জানিস আল্লাহ আমাকে কি দিয়ে সৃষ্টি করেছে? তোর বাপ আঁচলের হাত দিয়ে। আর বাপ আঁচলের হাড় কিন্তু বাঁকা। তুই আমাকে ভালোই ভালোই বউ হিসেবে মেনে না নিলে আমাকেও কিন্তু বাঁকা হতে হবে। হুমকি দিচ্ছিস? হুমকি না, জাস্ট সাবধান করে দিলাম। তোকে যে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তুই এমন কেন? জোর করে ভালোবাসা আদায় করবি নাকি? দরকার হলে তাই করব। আমি ভালোবাসার কাঙাল। তোর ভালোবাসা পাওয়ার জন্য আমি সব করতে প্রস্তুত। আমি মরে গেলেও তোকে ভালোবাসবো না বলে আমি রাগে হনহন করে ঘর থেকে বেরিয়ে এলাম। পেছন থেকে রিমি চিৎকার করে বলল, শুধু ভালোবাসবি না, আমাকে পাওয়ার জন্য পাগলামি করবি। আমি রিমির কথা গায়ে মাখালাম না।
পাগলের কথা শুনতে চাই না। বাড়ি থেকে বেরোয় সোজা আফিফার অফিসে এলাম। 5 দিন ধরে ওকে দেখি না, কোথাও হয়নি। আসলে এই কয়েকদিন রিমির জন্য আফিফার সাথে যোগাযোগ করতে পারিনি। আফিফা নিশ্চয়ই আমার উপর রেগে আছে। আমি অফিসে ঢুকে ক্যান্টিনে বসলাম। পিয়নের দ্বারা অনেক আগে আফিফার কাছে খবর পাঠিয়েছি। ওকে দেখার জন্য মনটা আকুপাকু করছে। কিছুক্ষণ পর আফিফা ক্যান্টিনে ঢুকলো। আমি দূর থেকে বুঝতে পারলাম আফিফা অনেক রেগে আছে। রাগে ফুসতে ফুসতে আমার সামনে এসে দাঁড়ালো। টেবিলে জোরে চাপড় মেরে রাগে কটমট করে বলল, বউয়ের সাথে রোমান্স করে মন ভরেনি, আমার কাছে এসেছো কেন? রিমির সাথে ঝগড়া করে মন মেজাজ এমনিতেই খারাপ, রেগে আছি খুব। এখন আবার আফিফার এসব কথা শুনে রাগটা আরও বেড়ে যাচ্ছে। কোনো মতে নিজেকে সামলে নিলাম। চুপ করে এখানে বসো, আমার মন মেজাজ ভালো নেই। কেন ভালো নেই? রিমি আদর্শ করেনি বুঝি? চুপ করবে তুমি? আমি আছি আমার জ্বালায়, আর তুমি আউল ফল পেঁচাল পেরে যাচ্ছ। আর একটা বাজে কথা বলে চট দিয়ে দাঁত ফেলে দেবো। হ্যাঁ, মারো না, এটাই তো বাকি রেখেছো। নিজের বউকে নিয়ে ঘুরতে যাবে, রোমান্স করবে, আর আমি কিছু বললেই দোষ? তুমি জানো এই কদিন আমি কিভাবে কাটিয়েছি? দিনের মধ্যে 1000 বার তোমাকে ফোন দিয়েছি, কিন্তু তুমি ধরোনি। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। ভালোবাসলে কখনোই আমাকে এড়িয়ে যেতে পারতে না। তুমি রিমিকে পেয়ে আমাকে ভুলে গেছো। এত রাগারাগি না করে আগে এখানে বসো, আমি সব বলছি। আফিফা চেয়ার টেনে আমার সামনে বসলো। আমি ওকে এতদিন আমার সাথে কী কী হয়েছে সব খুলে বললাম। তবে রিমির সাথে যে আমার শারীরিক সম্পর্ক হয়েছে সেটা বললাম না। আফিফা এটা জানতে পারলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমার সব কথা শুনে আফিফা কিছুক্ষণ চুপ করে রইল। তাহলে রিমি তোমাকে ডিভোর্স দিবে না, তাই তো? রিমি তো সেটাই বলছে, মরে গেল নাকি আমাকে ডিভোর্স দেবে না। আমি কি রিমির সাথে একবার কথা বলে দেখবো? হয়তো আমার কথা রিমি শুনবে। দরকার নেই, রিমি উল্টো তোমার সাথে খারাপ ব্যবহার করবে। জানোই তো ও তোমাকে দেখতে পারে না। তাহলে এখন কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করবই। বলে আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। মুখে ব্যবস্থা করব বললেও সত্যি সত্যি আমি করতে পারবো কিনা জানি না। মাথায় রাজ্যের চিন্তা, সামনের দিনগুলোতে কী হবে আল্লাহ ভালো জানে। অজান্তে আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। আফিফার কথায় ঘোর কাটলো। চলো বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। তোমার অফিস? রাখো তোমার অফিস, আগে আমার জানুটার মন ভালো করি, তারপর অন্য কিছু। ঠিক আছে চলো। তারপর আমি আর আফিফা ঘুরতে বেরোলাম। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে সিনেমা দেখে রাতে বাড়ি ফিরলাম। কলিং বেল বাজাতে রিমি দরজা খুলে দিল। এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। বসে থাকতে বলেছে কে? আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। রিমি আর কিছু বলল না, মুখ ভার করে দাঁড়িয়ে রইল। আমি ঘরে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রিমি এসে শুয়ে পড়ল, তবে বিছানাতে নয়, আমার বুকের উপর। সর এখান থেকে, ঘুমোতে দে। রিমি না সরে আমার বুকের উপর আরও চেপে এলো। আমার গালে আলতো করে চুমু দিয়ে বলল, সারাদিন কই ছিলি? আফিফার সাথে। আজ আমরা অনেক ঘোরাঘুরি করেছি, সিনেমা দেখেছি, রোমান্স করেছি। সিনেমা হলে ঢুকে আফিফাকে মিনিমাম 100টা কিস করেছি। আহ, কি ফিলিংস! আফিফার কাছে না গিয়ে দুদণ্ড আমার কাছে থাকা যায় না? তোর কাছে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। রিমি কিছুক্ষণ চুপ করে থাকে, হাসি মুখটা চুপসে যায়। রিমি মুখটা আমার মুখের কাছাকাছি এনে বলে, তোকে একটা কথা বলবো? বল। আফিফা বেশি সুন্দর না আমি? অবশ্যই আফিফা বেশি সুন্দরী, তুই ওর ধারে কাছেও নেই। কেন? আফিফার মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? অনেক কিছুই নেই। আফিফার তুলনা সে নিজেই, ও সবার চেয়ে আলাদা। কেমন আলাদা? সত্যি লাগলে আফিফার নাক দিয়ে কি ঠান্ডা পড়ে না? নিয়ম করে ওর কি মেয়েরে অসুখ হয় না? খাওয়া বেশি হলে ওর কি পাতলা পায়খানা হয় না? আফিফার কি ঢাস ঢুস করে পাতে না? প্রত্যেক দিন সকালবেলা সে কি বদনা হাতে পায়খানায় যায় না? সে কি হাগে না? তার গুয়ে কি গন্ধ নেই নাকি আফিফা হাগলে তার পাছা দিয়ে শোনা পড়ে? রিমির এসব কথা শুনে আমি ফিক করে এসে দেই। হাসতে হাসতে বিছানা থেকে গড়িয়ে পড়ার মতো অবস্থা। আমার হাসি যেন থামছে না। কিছুক্ষণ হো হো করে হাসার পরে আমি শান্ত হলাম। না, এত হাসাহাসি করা যাবে না, তাহলে রিমি আরও সাহস পেয়ে যাবে। আমি নিজেকে স্বাভাবিক করে রাগের লোক নিয়ে রিমির দিকে তাকালাম। ছি রিমি, এসব খারাপ কথা শুধু তোর পক্ষেই বলা সম্ভব। তাহলে বলিস কেন আফিফার সবার থেকে আলাদা? তুই এমনভাবে আফিফার প্রশংসা করিস যেন সে স্বর্গ থেকে নেমে আসা পড়ি। যত সব। আমি রিমির কথার প্রতি উত্তরে কিছু বলতে পারি না, আবার হাসতে শুরু করি। আস্তে আস্তে পেটে খিল ধরে গেছে, তবুও হাসি থামাতে পারছি না। এর মাঝে রিমি একটা কাণ্ড ঘটিয়ে বসে। সে আচমকায় আমার ঠোঁটে কিস করে। আমি হাসি থামিয়ে ওর দিকে তাকালাম। আমার দিকে গভীর দৃষ্টিতে চেয়ে আছে। এটা কি হলো? কিস করলি কেন? ইচ্ছে হলো তাই। জানিস তোর হাসিটা না খুব সুন্দর। তুই যখন হাসিস আমার সারা শরীর শিরশির করে ওঠে, বারবার কেঁপে উঠি। ইচ্ছে করে সারাদিন তোর হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে থাকি।
ইস, কতদিন পর তোকে প্রাণ খুলে হাসতে দেখলাম, আমার খুব ভালো লাগছে। তোর আবার মায়ের খেতে ইচ্ছে করছে নাকি? সকালে চরের কথা ভুলে গেছিস? হ্যাঁ, ভুলে গেছি। নে আবার চর মার। কথাটা বলে রিমি মাথা উঁচু করে গালটা এগিয়ে দিল। আমি বেশ বুঝতে পারলাম রিমি ঝগড়া করার জন্য একটা বাহানা খুঁজছে। এখন যদি ওকে চর মারি তাহলে মাঝরাতে ঝগড়া শুরু করে দেবে, আর আমি সেটা কিছুতেই চাই না। আমি রিমিকে আর কিছু না বলেই মুখ ঘুরিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। রিমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে একের পর এক দুষ্টুমি করেই যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল আরও 10 দিন। এই 10 দিনে রিমি অনেকবার আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি ওর থেকে দূরে দূরে থেকেছি। রিমিকে এত কিছু বলে তবুও শোনে না, জীবনটা নরক বানিয়ে ফেলেছে। সকাল সকাল আফিফের সাথে শপিং এসেছি। ওর বান্ধবীর বেবি হয়েছে, বেবির জন্য কিছু কেনাকাটা করবে। আফিফ এদিক ওদিক ঘোরাঘুরি করে শপিং করছে, আর আমি ওর পিছু পিছু ঘুরছি। হঠাৎ একজনকে দেখে থমকে দাঁড়ালাম। লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। ভালোভাবে তাকাতেই চমকে উঠলাম। এটা তো শরীফ, যার সাথে রিমির বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের দিন শরীফ পালিয়ে গিয়েছিল, আর বাধ্য হয়ে আমি রিমিকে বিয়ে করেছি। শরীফ আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে শপিং করছে। মেয়েটা সম্ভবত শরীফের বউ। শরীফকে দেখে মনে মনে খুশি হলাম খুব। আর শালাকে বাগে পেয়েছি, অনেক দিন ধরে কেউ খুঁজছি। ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সেদিন যদি শরীফ না পালাতো তাহলে রিমির সাথে আমার বিয়ে হতো না। আমি শরীফের দিকে তাকালাম। আমার জীবন জাহান্নাম বানিয়ে বউকে না কত সুখী আছে হারামিটা। আজ তোকে ছাড়ছি না, একটা উচিত শিক্ষা দেবই। আমি এসব ভাবছিলাম, তখনই শরীফের সাথে আমার চোখাচোখি হলো। আমাকে দেখে শরীফ চোখ বড় বড় করে তাকালো, লম্বা একটা ঢোক গেল। দেখেই বোঝা যাচ্ছে আমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। আমাকে হয়তো এখানে আশাই করেনি। আমি শরীফের দিকে এগোতে যাব, হঠাৎ আফিফা ডাক দিল। একটু অন্যমনস্ক হতেই দেখলাম শরীফের বউকে নিয়ে দ্রুত শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছে। আমি 7 পাঁচ না ভেবেই শরীফের পিছু নিলাম। শরীফ আর ওর বউ একটা গলির মধ্যে ঢুকলো। আমি দৌড়ে গিয়ে শরীফের সামনে দাঁড়ালাম। শরীফ আমাকে দেখে চমকে উঠল, ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। বয়সে বড় হলে কি হবে, একেবারে ভিতর টিম। আমাকে খুব ভয় পায়। আমি শরীফকে কিছু বলার সুযোগ দিলাম না, ওকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলাম। শরীফের বউ ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। এ মেয়ে চুপ, চিৎকার চেঁচামেচি করলে এখানেই শেষ করে দেব। আমার কথা শুনে শরীফের বউ কাঁদতে লাগলো। মনে হয় ভয় পেয়েছে খুব। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি কে ভাইয়া? আমাদের সাথে এমন করছেন কেন? প্লিজ আমাদের যেতে দিন। আমি কে সেটা তোর স্বামী ভালো করেই জানে। তুই বেশি বকবক না করে চুপচাপ দাঁড়িয়ে থাক। তোর স্বামীর সাথে আমার পুরনো একটা হিসাব বাকি আছে। বলে আমি শরীফের দিকে তাকালাম। শরীফ ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে। আমি কিছু না ভেবে ঠাস করে শরীফকে চড় মারলাম। শরীফ আরও ঘাবড়ে গেল। শাহিন ভাই, আপনি ওকে মারছেন কেন? আপনি যা চেয়েছিলেন সেটাই তো হয়েছে। আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। প্লিজ আমাকে মারবেন না। হারামজাদা, তোর যেন আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোকে মারবো না তো চুমু খাবো? আপনি এসব কি বলছেন শাহিন ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি শরীফকে আবারও চড় মারলাম। চরকে শরীফ কেঁদে দেবে এমন একটা অবস্থা। তবু আমি শান্ত হলাম না। মেজাজ আমার বিগড়ে গেছে, রাগ ধীরে ধীরে ক্রমশ বাড়ছে। আমি শরীফের শার্টের কলার চেপে ধরে, বুঝেও না বোঝার ভান করছিস? সেদিন পালিয়েছিলি কেন? রিমিকে বিয়ে করার ইচ্ছে না থাকলে আমাদের একবার জানাতি। পালালি কেন? তোর জন্য আমাদের সব মান সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। জানি সেদিন কি হয়েছিল? তুই পালিয়ে যাওয়াতে আমাকে বাধ্য হয়ে রিমিকে বিয়ে করতে হয়েছে। আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তখন থেকে পাগলের মতো এসব কি বলে যাচ্ছেন? আমি পালাতে যাব কেন? আপনিই তো আমাকে কিডন্যাপ করেছিলেন। শরীফের কথা শুনে হাজার ভোল্টের শক খেলাম। বলে কে লোক? আমি ওকে কিডন্যাপ করেছিলাম? বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি শরীফ ভয় পেয়ে উল্টাপাল্টা বকছে। কি বললি তুই? আমি তোকে কিডন্যাপ করেছিলাম? তা নয় তো কি? সেদিন আপনাদের বাড়ি আসার সময় পথে আপনার বন্ধুরা আমাকে কিডন্যাপ করেছিল। কি ভেবেছেন আমি কিছু জানি না? আপনার বন্ধুরা আমাকে সব বলেছে। শরীফের কথা শুনে আমার চোখ কপাল উঠে গেল। কি বলছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি শার্টের কলার আরও শক্ত করে চেপে ধরলাম। আমার বন্ধুরা তোকে কিডন্যাপ করবে কেন? কারণ আপনি চাইতেন না আমার আর রিমির বিয়ে হোক। আমি এবার আরও অবাক হলাম। শরীফের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম। কি বললি? আমি চাইতাম না তোরা রিমির বিয়ে হোক? আবারও চর খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? আরে আমি নিজে নিজে বিয়ের এসব আয়োজন করলাম, আর তুই বলছিস আমি নাকি তোরা রিমির বিয়ে হোক সেটা চাইতাম না? মাথা সব স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? আমার মাথা ঠিকই আছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি বিয়ের এত সব আয়োজন নিজের জন্য করছিলেন। আপনার বন্ধুরা আমাকে সব বলেছে। কি বলেছে আমার বন্ধুরা?
বলেছে আপনি রিমিকে ভালোবাসেন, লুকিয়ে রিমিকে বিয়েও করেছেন এবং রিমির পেটে আপনার বাচ্চা, কিন্তু আপনি ভয় পরিবারকে জানাতে পারেননি। এর মাঝে রিমির সাথে আমার বিয়ে ঠিক হয়। আপনি বিয়ে ভাঙার অনেক চেষ্টা করেন, কিন্তু বিয়ে ভাঙতে পারেননি। তারপর আপনি প্ল্যান করে আপনার বন্ধুদের দ্বারা আমাকে কিডন্যাপ করেন। সবাইকে বলেন আমি মেয়ে নিয়ে পালিয়েছি, যাতে সব দোষ আমার ঘাড়ে পড়ে, এবং সেটাই হয়। এরপর কোনো উপায় না পেয়ে রিমির বাবা মা আপনার সাথে রিমির বিয়ে দেয়। প্ল্যানটা কিন্তু সত্যিই খুব চমৎকার ছিল, পারফেক্ট প্ল্যান যাকে বলে। শরীফের এসব কথা শুনে আমার মাথা চক্কর দিল। আমি কথা বলা শক্তি হারিয়ে ফেলেছি। হা হয়ে শরীফের দিকে তাকিয়ে আছি। শরীফ আর কিছু বলতে যাবে, আমি ওকে থামিয়ে দিলাম। মিথ্যে বলছিস তুই, আমি বিশ্বাস করি না। আমার বন্ধুরা কখনোই তোকে এসব বলেনি। শুধু আপনার বন্ধুরা নয়, রিমি নিজেও এসব বলেছে। আমি প্রথমে আপনার বন্ধুদের কথা বিশ্বাস করিনি, কিন্তু আপনার সাথে রিমির বিয়ে হওয়ার পরের দিনই রিমি আমার কাছে এসেছিল। তারপর সে আমাকে সব কিছু বলে, এমনকি রিমি যে প্রেগনেন্ট সেই রিপোর্টটাও আমাকে দেখায়। কথাগুলো বলে সে থামলো। আমি অবাক হয়ে শরীফের দিকে তাকিয়ে আছি। শরীফের চোখগুলোই বলে দিচ্ছে সে সত্যি কথা বলছে। এই মুহূর্তে আমার কী বলা উচিত ভেবে পাচ্ছে না। শরীফ কিছুক্ষণ নিশ্চুপ থেকে আমার চোখে চোখ রেখে বলল, আমার কথা শুনে আপনি এত অবাক হচ্ছেন কেন? যতটা আপনার এই প্ল্যান ছিল, অথচ এখন এমন একটা ভাব করছেন যেন কিছুই জানেন না। আমি সত্যিই কিছু জানি না, কোথাও একটা ভুল হচ্ছে। বাহ, এখন তো দেখি আপনি নাটকও শুরু করছেন। দেখেন ভাই, আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে। সেদিন পর থেকে বাবা মা আমার সাথে কথা বলে না। দোষ করেছেন আপনি, আর তার সাজা ভোগ করছি আমি। আবার আপনি আমাকে মারধর করছেন। আমাকে বিশ্বাস করেন প্লিজ। আমি আমার বন্ধুদের দ্বারা আপনাকে কিডন্যাপ করাইনি। রিমি আপনাকে যা বলেছে সব মিথ্যা বলেছে। আমি রিমিকে ভালোবাসি না। আমি তো আমার খালাতো বোন আফিফাকে ভালোবাসি। তারপর বিয়ে থেকে শুরু করে এতদিন আমার সাথে যা যা হয়েছে সব কিছু বললাম। সব শুনে শরীফ আমার দিকে ফেল করে তাকিয়ে রইল। ওর এখন আমার কথা বিশ্বাস হচ্ছে না। শরীফ মাথা চুলকাতে চুলকাতে সংশয় নিয়ে বলল, তাহলে এসব কার প্ল্যান ছিল? আপনার বন্ধুদের? আমার বন্ধুদের না। আমার বন্ধুদেরও তো সাহস নেই। আমি নিশ্চিত এসব রিমির প্ল্যান ছিল। রিমি আমার বন্ধুদের দ্বারা সব করিয়েছে। বলেন কি, এসব তাহলে রিমি করেছে? হ্যাঁ। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না রিমি এসব করেছে। রিমিকে দেখে তো সেরকম মনেই হয় না, কিন্তু কি নম্র ভদ্র স্বভাবের মেয়ে ভাবতাম আমি। কিন্তু তলে তলে সে এত বড় ক্রিমিনাল জানা ছিল না। অথচ আমি কিনা ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। কপাল গুণে বেঁচে গেছি। রিমি যে কেমন সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ওকে যে চেনে না সে এখনো মায়ের পেটেই আছে। আরেকটা কথা, আপনি যখন জানতেনই আমার বন্ধুরা আপনাকে কিডন্যাপ করেছে, তাহলে পরে সবাইকে বলেননি কেন? আপনার বন্ধুদের ভয়। আপনার বন্ধুরা আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি কাউকে কিছু বলি তাহলে তারা আমাকে মেরে ফেলবে। তাই আমি ভয়ে কাউকে কিছু বলিনি। তাছাড়া আপনার বন্ধুরা আমাকে অনেক মারধর করেছিল। 10 দিন একটা রুমের মধ্যে আমাকে আটকে রেখেছিল। কি বলেন? 10 দিন আটকে রেখেছিল? আমার উপর অনেক অত্যাচার করেছে তারা। সব হয়েছে এই রিমির জন্য। আমি ওকে ছাড়বো না। ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আর পারলে আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। কথাগুলো বলে আমি সেখানে দাঁড়ালাম না। বাইক নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রিমিকে আর জন্মের মতো শিক্ষা দেব। এতে আমার যা হয় হোক। আমি এখনও ভাবতে পারছি না রিমি আমার সাথে এমন করবে। আমার জীবনটাকে রিমি খেলনা মনে করে নাকি? যখন যা ইচ্ছে তাই করবে। ভাগ্যে সাবিবের সাথে শপিং করতে এসেছিলাম, যার কারণে শরীফের সাথে দেখা হয়েছে। নাহলে আমি জানতেই পারতাম না রিমি আমাকে প্ল্যান করে বিয়ে করেছে। অথচ আমি এতদিন ভেবে এসেছি আমার আর রিমির বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, যেখানে আমাদের কারোই কোনো হাত ছিল না। কিন্তু সব কিছুর পেছনে যে রিমি আছে সেটা জানতাম না। আমি ঝড়ের বেগে বাইক চালিয়ে কলেজে এলাম। তারপর রিমিকে খুঁজতে লাগলাম, কিন্তু পুরো কলেজ খুঁজে আমি ওকে পেলাম না। ভাবলাম রিমি হয়তো ক্যান্টিনে আছে। আমি ক্যান্টিনের দিকে পা বাড়ালাম। ক্যান্টিনের ভিতরে ঢুকতে যাব, এমন সময় রিমি আর ওর বান্ধবীদের হাসির শব্দ কানে এলো। সবাই উচ্চস্বরে হাসাহাসি করছে। আমি আর ভিতরে ঢুকলাম না। ক্যান্টিনের দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। রিমি আর ওর বান্ধবীরা ক্যান্টিনের কোনায় বসে আছে। তারা আমাকে খেয়াল করেনি। আমি এদের কথা আড়ি পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু রিমি আর ওর বান্ধবীরা আমাকে নিয়ে যেসব কথা বললো সেসব শুনে রাগে আমার শরীর দাউ দাউ করে জ্বলতে লাগলো। একটা মেয়ে কী করে এতটা জঘন্য হতে পারে? আমার রিমির প্রতি রাগটা 1000 গুণ বেড়ে গেল। আজ রিমিকে আমি মেরেই ফেলবো। রিমি, শাহিন ভাই কি তোকে মেনে নিয়েছে? না রে, শয়তানটা এখনো আমাকে স্ত্রীর অধিকার দেয়নি। তার মানে তোদের মধ্যে এখনো কিছুই হয়নি? হয়েছে। এবার আমরা কিছুদিন আগে শাহিনের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে শাহিন অসুস্থ হয়ে পড়ে, আর তখন রাতে শাহিন আমার সাথে।
রিমি আর কিছু বলতে পারলো না, মাথা নিচু করে লজ্জা মাখা এক হাসি দিল। তোদের মধ্যে যখন সব কিছুই হচ্ছে, তাহলে শাহিন ভাই তোকে মেনে নিচ্ছে না কেন? কারণ শাহিন এখনও আফিফাকে ভালোবাসে, আর সেদিন রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব নাকি আমি করেছি। শাহিন এসবের কিছুই জানে না, ভাবে একবার কত বড় শয়তান। আমার সব কিছু লুটে পুটে খেয়ে এখন আমাকেই দোষী বানাচ্ছে। ছেলেটা এমনই। আর সত্যি বলতে, শাহিন ভাই আস্ত একটা গাধা। তুই শাহিন ভাইকে কত প্ল্যানিং করে বিয়ে করলি, অথচ সে এখনও আফিফাকে নিয়ে পড়ে আছে। তোর ভালোবাসাকে বুঝলো না। তা যা বলেছিস, রিমির মধ্যে এমন দুঃসাহসিক আর গাদ্দারা মেয়ে আমি খুব কমই দেখেছি। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কোনো মেয়ে যে এমন ভয়ানক কাজ করতে পারে রিমিকে না দেখলে জানতামই না। প্রথমে তুই শফিককে কিডন্যাপ করলি, তারপর সবাইকে বললি শরীফ মেয়ে নিয়ে পালিয়ে গেছে। সবশেষে শাহিন ভাইয়ের বন্ধুদের দ্বারা তোর বাবাকে বললি শাহিন ভাইয়ের সাথে তোর বিয়ে দিতে। তোর বাবা কোনো উপায়ন্তর না পেয়ে মান সম্মানের কথা ভেবে শাহিনের সাথে তোর বিয়ে দিয়ে দিল। আর এইসব কথা আসতে বল, কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। শাহিন জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আরে জানবে না, শাহিন ভাই তো একটা হাতারাম। কি বললি তুই? শাহিন হাতারাম? শুধু হাতারাম না, 1 নাম্বারের গাধা। তুই গাধা, তোর 14 গোষ্ঠী গাধা। আমার স্বামীকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে পরিণাম ভালো হবে না বলে দিলাম। 100 বার বলবো, শোন, আমি শাহিন ভাইয়ের জায়গায় থাকলে তোকে মাথায় তুলে রাখতাম। এত ভালোবাসতাম যে তুই কল্পনা করতে পারতে না। কিন্তু শাহিন ভাই তোকে ভালোবাসা তো দূরে থাক, 2 চোখেই দেখতে পারে না। তোর ভালোবাসা ওর কাছে কোনো মূল্য নেই। তাহলে শাহিন ভাইকে গাধা বলবো না তো কি বলবো? ঠিকই বলেছিস। আর রিমি, তুই এত কিছু করেও তো কোনো লাভ হলো না। আমার মনে হয় না শাহিন ভাই তোকে বউ বলে মেনে নিবে। মানবে মানবে, আমার কাছে আরেকটা জব্বর প্ল্যান আছে। কি প্ল্যান শুনি? কিছুদিন পর বাড়ির সবাইকে বলবো আমি প্রেগনেন্ট, তারপর জমবে মজা। শাহিন আমাকে বউ বলতে বাধ্য হবে, তখন আর চাইলেও আমাকে ডিভোর্স দিতে পারবে না। রিমির কথা শুনে ওর বান্ধবীরা চমকে উঠল। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। রিমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট নাকি? তা না অস্থির গলায় জানতে চাইলো। কি বলিস, তুই কি সত্যি সত্যি প্রেগনেন্ট নাকি? আরে ধুর, কিসের প্রেগনেন্ট? আমি তো সবাইকে মিথ্যা বলবো। তুই আসলে একটা হারামি, মিসকা শয়তান কথাকার। এইসব কাজ শুধু তোর দ্বারাই সম্ভব। আমি আরো অনেক প্ল্যানিং করে রেখেছি। শাহিনকে যদি আমার পিছে পিছে না ঘুরিয়েছি তো আমার নাম রিমি না। যা করবি একটু ভেবে চিন্তে করিস। আমি চিন্তায় আছি, শাহিন ভাই যদি এইসব জানে তাহলে আমাদের অবস্থা কি করে বসবে আল্লাহ জানে। কি আর করবে, মেরে ভর্তা বানাবে। তাই খবরদার শাহিনকে কিচ্ছু বলবি না। আমাদের কি পাগলা করতে কামড়াইছি নাকি যে সব বলতে চাবো? তবে শাহিন ভাইয়ার জন্য সত্যি খুব আফসোস হচ্ছে। বেচারা কোনোদিনই জানতে পারবে না আমরা এভাবে তাকে মুরগি বানিয়েছি। তারপর সবাই জোরে জোরে হাসতে লাগলো। হাসি যেন থামেই না তাদের। রিমি আরও বেশি। আস্তে আস্তে ওর চোখে পানি চলে এসছে, তবুও থামছে না। এদিকে রিমি আর ওর বান্ধবীর এসব কথা শুনে আমার রাগটা আরও বেড়ে যাচ্ছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। রিমি সম্পর্কে যা ধারণা করেছিলাম, রিমি তার থেকে ভয়ানক। সব কিছু আগে থেকে প্ল্যানিং করে রেখেছে। আমি মনে মনে ভাবলাম, দাঁড়া পেতনি, তোর প্ল্যানিং আমি বের করছি। এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। আমি রাগে ফুসতে ফুসতে ক্যান্টিনের ভেতরে ঢুকলাম। তারপর রিমির সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখার সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। সবার চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। সবাই ভাবছে আমি তাদের কথা শুনে ফেলেছি কিনা, কিন্তু আমি এমন ভাব করলাম যেন কিছুই শুনিনি। মনে মনে সিদ্ধান্ত নিলাম, এখানে রিমিকে কিচ্ছু বলবো না, সবার সামনে ভালো ব্যবহার করব। আগে রিমিকে বাড়িতে নিয়ে যাই, তারপর আচ্ছা মতো শায়েস্তা করব। তখন হাসি তো দূরের কথা, কেঁদেও কুল পাবে না। আমি রাগটাকে কোনো মতো কন্ট্রোল করে সবার দিকে এক নজর তাকালাম। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? কিছু না ভাইয়া, এমনি গল্প করছিলাম। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমি চেয়ার টেনে রিমির পাশে বসলাম। রিমি আর চোখে আমার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। রিমির বান্ধবী মৌ আমার পেটে গুঁতো দিয়ে বলল, শাহিন ভাই, আপনার বিচার আছে। কেন? কি করেছি আমি? আপনি রিমিকে একটুও ভালোবাসেন না, তাকে শুধু কষ্ট দেন। কে বলেছে ভালোবাসি না? রিমি বলেছে। মিথ্যে বলেছে। আমি রিমিকে অনেক ভালোবাসি। বিশেষ হচ্ছে না? দাঁড়াও, প্রমাণ দিচ্ছি। বলে আমি আচমকা রিমির গালে কিস করি। রিমি চমকে উঠল, চোখ কপালে তুলে আবার অবাক হয়ে আমার দিকে তাকালো। এক পলক তাকিয়ে মাথা নিচু করে নিল। রিমির চেহারা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। সারা মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। রিমি হয়তো ভাবতে পারেনি আমি এমন একটা কাজ করব। সে মাথা নিচু করে মিনমিন করে বলল, কি করছিস এসব? সবাই দেখছে তো। দেখুক,
কার বাপের কি? আমি আমার বউকে কিস করেছি, অন্য কাউকে তো করিনি যে ভয় পাবো। মন চাইলে আরও কিস করব। আমার কথা শুনে রিমি আরও অবাক হলো, বিস্মিত চোখে আমাকে দেখছে। আমি রিমির ঘা ঘেঁষে আরও কাছাকাছি বসলাম। তারপর রিমির নরম হাত দুটো আমার হাতের মাঝে নিলাম। রিমির অবাকের মাত্রা যেন শেষই হচ্ছে না। হুট করে আমার এমন ব্যবহার দেখে রিমির বান্ধবীরা অবাক। আমি সবার এমন বিস্মিত চেহারা দেখে মনে মনে একটা শয়তানি হাসি দিলাম। রিমির সাথে ভালো ব্যবহার করার একটাই কারণ, যাতে ওকে আরও বেশি করে কষ্ট দিতে পারি, যেমনটা ও আমাকে দিয়েছে। আসলে মানুষকে খুশি করে হঠাৎ করে কষ্ট দেওয়ার মজাই আলাদা, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমি রিমির বান্ধবীদের বললাম, তোমরা আড্ডা দাও, আমি রিমিকে নিয়ে যাচ্ছি। রিমির জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর রিমির হাত ধরে ওকে বাইরে নিয়ে এলাম। রিমি কোনো কথা বললো না, আমার হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। শাহিন, তুই ঠিক আছিস তো? আমার আবার কি হবে? আজ তোকে অন্যরকম লাগছে। আমি একটু শুধু মুচকে হাসলাম, সাথে সাথে রিমিও হাসলো। আমি রিমিকে নিয়ে বাইকের কাছে এলাম। তারপর বাইকে স্টার্ট দিলাম। রিমি বাইকে উঠে বসলো, কিন্তু অন্যান্য সময়ের মতো জড়িয়ে ধরলো না। এভাবে বসেছিস কেন? আমাকে জড়িয়ে ধর, না হলে পড়ে যাবি তো। তোকে জড়িয়ে ধরলে তো তুই রাগ করিস। আরে রাগ করবো না, তুই জড়িয়ে ধরবি না তো কে ধরবে? 10টা না 5টা না একটা মাত্র বউ আমার। রিমি যেন এই কথাটা শোনার অপেক্ষায় ছিল। সে খপ করে আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, মুসকে মুসকে হাসতে লাগলো। দেখে বোঝা যাচ্ছে আজ রিমি অনেক খুশি। রিমি ভাবছে আমি ওকে বউ বলে মেনে নিয়েছি, কিন্তু বাড়িতে গিয়ে রিমির কী হাল করব সেটা শুধু আমি জানি। আমি তাড়াতাড়ি বাইক চালিয়ে বাড়ি এলাম। পুরো রাস্তা রিমি আমাকে জড়িয়ে ধরেছিল। আমি রিমিকে বাধা দিইনি, শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরুক। বাড়ি ফিরে বাইক পার্ক করে ঘরে এলাম। একটু পর রিমিও ঘরে এলো। আমি ওকে আমার পাশে বসতে বললাম। রিমি ঘা ঘেঁষে চুপটি করে আমার পাশে বসলো। আমাকে নাকি সারপ্রাইজ দিবি? অনেক বড় সারপ্রাইজ। কি সারপ্রাইজ? প্লিজ তাড়াতাড়ি বল। জানিস আজকে কার সাথে দেখা হয়েছিল? কার সাথে? শরীফের সাথে। আমার কথা শুনে রিমি চমকে উঠল। নিমিষে রিমির হাসি খুশি মুখটা ফ্যাকাশ হয়ে গেল। রিমি বসা থেকে উঠে দাঁড়িয়ে, কোন শরীফ? এত তাড়াতাড়ি ভুলে গেছিস? আরে তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই শরীফ, যে তোকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে? হঠাৎ শরীফের কথা বলছিস কেন? কারণ আছে। জানিস সেদিন শরীফ কোনো মেয়েকে নিয়ে পালায়নি। শরীফ আমাকে সব বলেছে। কি 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 বলেছে তোকে? রিমি তোতলাতে তোতলাতে বলল, মুখ দিয়ে ভালোভাবে কথাই বেরোচ্ছে না। শরীফকে সেদিন কয়েকটা ছেলে কিডন্যাপ করেছিল। 10 দিন ধরে তাকে একটা রুমের মধ্যে আটকে রেখেছিল। অনেক মারধরও করেছে বেচারাকে, কিন্তু শরীফ কিডন্যাপারের নাম বলল না। নাম বললে নাকি তাকে মেরে ফেলবে। তবে আমি নিশ্চিত আমার পরিচিত কেউ শরীফকে কিডন্যাপ করেছিল। শরীফ বলল একটা মেয়েও নাকি ছিল সেখানে, ঠিক তোর মতো দেখতে। রিমির মুখটা এবার আরও ফ্যাকাশ হয়ে গেল। চোখ মুখ একেবারে চুপসে গেছে, চোখে মুখে রাজ্যের ভয়ে। রিমির এমন ভয়ের তো চেহারা দেখে আমার খুব মজাই লাগছে। কেবল তো শুরু, খেলা এখনো বাকি আছে। আমি বসা থেকে উঠে রিমির সামনে গিয়ে দাঁড়ালাম। রিমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। খেয়াল করলাম ভয়ে রিমির সারা শরীর থরথর করে কাঁপছে, তবু বুকের সাহস নিয়ে স্থির আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিমির চোখে চোখ রেখে বললাম, আচ্ছা তুই শরীফকে কিডন্যাপ করিসনি তো? পাগল হয়ে গেছিস নাকি? কি যা তা বলে যাচ্ছিস? আমি শফিককে কিডন্যাপ করব কেন? তোর কি মনে হয় আমি তোর বন্ধুদের সাহায্যে শফিককে কিডন্যাপ করে প্ল্যানিং করে তোকে বিয়ে করেছি? এক নিঃশ্বাসে কথাগুলো বলেই শেষ করলো। আমি এসে ফেললাম। না চাইতেও রিমি সত্যিটা বলে ফেলেছে। আমার বন্ধুরা যে শরীফকে কিডন্যাপ করেছে তা তো আমি বলিনি। তুই জানলি কিভাবে? মানে আমি আসলে... রিমি কি বলবে ভেবে পাচ্ছে না। ভাবতে পারিনি যে সে ধরা পড়ে যাবে। উপায়ন্তর না পেয়ে রিমি কাঁদতে লাগলো। বিশ্বাস কর শাহিন, আমি শরীফকে কিডন্যাপ করিনি, আমার কোনো দোষ নেই। রিমির কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে রিমি আরও ঘাবড়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না। ভয়ে মুখটা শুকিয়ে চুনোবুটে হয়ে গেছে। শরীর থরথর করে কাঁপছে, হার্টবিট বেড়ে গেছে। আমি দূর থেকে রিমির বুকের দুঃখখানি শুনতে পাচ্ছি। আমি একটা শয়তানি হাসি দিয়ে রিমির দিকে এগোতে লাগলাম। রিমি ভয় পেয়ে পিছাতে লাগলো। একসময় রিমির পেট দেয়ালে ঠেকে যায়, আর পালানোর পথ নেই। আমি শরীরে সর্বশক্তি দিয়ে রিমিকে দেয়ালের সাথে চেপে ধরলাম। এক হাত দিয়ে রিমির গাল দুটো চেপে মুখটা আমার কাছাকাছি নিয়ে এলাম। অন্য হাত দিয়ে রিমির পেট খামচে ধরলাম। রিমি ব্যথা পেয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। আমার কোনো দয়া মায়া হলো না। ভেতরের পশুটা বেরিয়ে এসেছে। আজ রিমির কোনো রক্ষা নেই। আমার সাথে এমন করলি কেন? রিমি ভয়ে কিছু বলতে পারছে না। ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। রিমির চুপ থাকা দেখে মেজাজ আরও বিগড়ে গেল। চুপ করে আছিস কেন? বল কেন এমনটা করলি? আবার জীবনটাকে তোর খেলনা মনে হয়? আমি কিচ্ছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দে। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এত সহজে তোকে ছেড়ে দিই কি করে বল?
কি করবি আমাকে? আমি নির্দোষ, আমার কথা বিশ্বাস কর। তোর মতো চালবাজ মেয়েকে বিশ্বাস করবো আমি? অসম্ভব, পৃথিবী উল্টে গেলেও না। বলে আচমকা ঠাস করে রিমিকে চড় মারলাম। রিমির মাথাটা দেয়ালের সাথে বাড়ি গেল। রিমি ও মা গো বলে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। আমি রিমির চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালাম। খেয়াল করলাম রিমির কান দিয়ে রক্ত বেরোচ্ছে, প্রচণ্ড আঘাত পেয়েছে মনে হয়। আমি সেদিকে আর পাত্তা দিলাম না। রিমির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে মুখটা আমার মুখের কাছে এনে বললাম, কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? শরীফ আমাকে সব বলেছে। তুই আর আমার বন্ধুরা মিলে শরীফকে কিডন্যাপ করেছিলি, তারপর শরীফ পালিয়ে গেছে বলে মিথ্যে নাটক সাজিয়ে প্ল্যান করে আমাকে বিয়ে করেছিস। সব মিথ্যা, তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? একটু আগে ক্যান্টিনে তোদের সব কথা শুনেছি আমি, তুই নিজের মুখে সব স্বীকার করেছিস। এরপরে বলবি আমার ভুল হচ্ছে? তুই কিছু করিসনি। রিমি আর কিছু না বলেই ডুকরে কেঁদে উঠল। রিমির কান্না দেখে আমার রাগ আরও বেড়ে গেল। এই মেয়েটা কান্না করে সবার মন গলিয়ে দেয়, কিন্তু আজ আমি গলছি না, একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি চোখ লাল করে রিমির দিকে তাকালাম। রিমি ভয়ে কেঁপে উঠল, চিৎকার করে মাকে ডাকতে যাবে, তার আগে ওর গলা টিপে ধরলাম। রিমি ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। অনেকক্ষণ আমার সাথে দস্তাদস্তি করলো। গলা টিপে ধরাতে রিমির জিভ অনেকখানি বেরিয়ে এসেছে, চোখ ছোট হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। আমি রিমিকে ছেড়ে দিলাম। রিমি দেয়ালে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিতে হাঁপাতে লাগলো। আমি রিমিকে কাছে টেনে বুকের সাথে এমনভাবে চেপে ধরলাম যাতে সে নড়াচড়া করতে না পারে। তারপর কোমরে মৃদু চাপ দিয়ে রিমিকে কিছুটা উপরে তুলে মুখটা কাছাকাছি এনে বললাম, কষ্ট হচ্ছে খুব? রিমির মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, ভয় একদম কুকড়ে গেছে, নিঃশব্দে চোখের জল ফেলছে। তোর মতো আমারও খুব কষ্ট হচ্ছে, তুই আমার সাথে কীভাবে এটা করতে পারলি? রিমি এবার মুখ খুলল, চোখ পিটপিট করে তাকালো কয়েকবার, তারপর করুণ সুরে বলল, আমি তোকে হারাতে চাইনি, তাই এইসব করেছি। প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমার কথাটা একটু শোন। কি শুনবো আর? কিছু করার বাকি রেখেছিস? আমি নিরুপায় হয়ে এসব করেছি, তোকে ভালোবাসি। আমি রিমিকে আবার চড় মারলাম। রিমির ঠোঁট কেটে গেল, ঠোঁটের কোণ দিয়ে রক্ত পড়তে লাগলো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ঝাঁঝালো গলায় বললাম, তোর এই বালের ভালোবাসার জন্য আমার জীবনটা নষ্ট করলি কেন? তোর এই ভালোবাসার অধিকার আছে, আমার নেই? তোর জন্য আফিফ আমার থেকে দূরে চলে গেছে। রিমি আর কিছু না বলে আমার পা দুটো জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ এভাবে কাঁদার পর, আমার ভুল হয়ে গেছে শাহিন, প্লিজ আমাকে ক্ষমা করে দে, এইভাবে আর কষ্ট দিস না। কেবল তো শুরু, আমি তোকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। কথাটা বলে রিমিকে জোরে লাথি মারলাম। রিমি কয়েক হাত দূরে ছিটকে পড়ল, দাঁড়াতে পারছিল না, তবুও কোনো মতো উঠে দাঁড়ালো। আমি ভয়ঙ্কর হাসিতে রিমির কাছে যেতে লাগলাম। রিমি আরও ভয় পেয়ে গেল। হঠাৎ রিমি আমাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াহুড়ায় পাশের টেবিলের সাথে গুঁতো লেগে উপরে ফ্লোরে পড়ে গেল। মাথাটা ফ্লোরের সাথে জোরে আঘাত লাগায় কেটে যায়, মাথা থেকে দরদর করে রক্ত পড়তে থাকে। রিমির ফর্সা মুখটা রক্ত দিয়ে লাল হয়ে যায়। এত কিছুর পরে আমি শান্ত হতে পারলাম না। ভেতর থেকে আওয়াজ এলো, শাহিন, রিমিকে আরও কষ্ট দে, ওকে শেষ করে দে। আমি রিমির কাছে গিয়ে ওকে টেনে তুললাম। রিমি আমাকে ধরে অনেক কষ্ট উঠে দাঁড়ালো। আমি রিমিকে হ্যাঁচকে টান দিয়ে কাছে আনলাম, ওর হাত দুটো পিছনে ঘুরিয়ে শক্ত করে চেপে ধরলাম। কোথায় পালাচ্ছিস তুই? এত সহজে তোকে ছাড়ছি না। রিমি এবার চিৎকার করে মা বাবাকে ডাকতে লাগলো। আমি রিমির মুখ চেপে ধরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। তারপর রিমির গলা টিপে ধরলাম, আজ তোকে তো মেরেই ফেলবো আমি, এতে আমার জেল হোক বা ফাঁসি আমি পরেও করি না। আগের বারের মতো রিমি এবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। ওর শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই, হাত পা ছেড়ে দিয়েছে, শুধু চোখ বড় বড় করে আমাকে দেখছে আর গঙ্গাচ্ছে। আমি যেন আজ পাথর হয়ে গেছি, মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছি। হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। রিমির এমন করুণ অবস্থা দেখেও আমার মনে কোনো দয়ামায়া জন্মালো না, বরং মনে মনে খুশি হলাম। এদিকে রিমি চিৎকার ও গোঙানি শব্দে পাশের ঘর থেকে মা বাবা, ছোট মা, ছোট আব্বু ছুটে এলো। এসে দেখে আমি রিমির গলা টিপে ধরেছি। রিমির করুণ অবস্থা। ছোট আব্বু দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর রিমিকে টেনে বুকে জড়িয়ে নিল। রিমির কপালে চুমু দিয়ে কান্না সরে বলল, মারে, তোর এই অভ্যস্ত কেন? আব্বু, শাহিন আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে আব্বু। ভাঙা গলায় কথাগুলো বলে রিমি কাঁদতে লাগলো। ছোট আব্বু রিমিকে ছেড়ে দিয়ে ঝড়ের বেগে আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে মারতে যাবে, তার আগে আমি হাত ধরে ফেললাম। খবরদার, গায়ে হাত তুলবে না, আমাকে না মেরে নিজের মেয়েকে গিয়ে মারো। ওর সাথে বিয়ে দিয়ে অনেক আগে আমাকে মেরে ফেলেছো, জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছে আমি। দোষ করে আমাকে চোখ রাঙিয়ে বলিস? এত সাহস হয়েছে তোর? রিমিকে মারছিস কেন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। কপাল ভালো, শুধু মেরেছি, ওকে খুন করার ইচ্ছে ছিল আমার। কেন, কি করেছে রিমি? শরীফকে কিডন্যাপ করে প্ল্যানিং করে আমাকে বিয়ে করেছে।
মিথ্যা কথা আব্বু, আমি কিচ্ছু করিনি। শাহিন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। কাতর গলায় বলে উঠল রিমি। আমার আগে শরীর জ্বলে উঠল। এতগুলো মায়ের খাওয়ার পরেও রিমি শুধরালো না। আমি মিথ্যে অপবাদ দিচ্ছি? কুত্তার বাচ্চা, দোষ করে এখন সাধু সাদা হচ্ছে। আজ তোকে তো আমি মেরেই ফেলবো, এতে আমার কি হয় হোক। বলে আমি রিমিকে আবার মারার জন্য দৌড়ে গেলাম। রিমিকে মারতে যাব, তার আগে বাবা এসে আমাকে আটকালো। শার্টের কলার চেপে ধরে ঠাস করে চর বসিয়ে দিল আমার গালে। তারপর আগে গজগজ করে বলল, মেয়েটাকে সত্যি সত্যি মেরে ফেলবে নাকি? তোর মনে কি দয়া মায়া বলতে কিছু নেই? তাকিয়ে দেখ একবার, কি অবস্থা করছিস মেয়েটার। দোষ করেছে তাই মেরেছি। রিমি কি কি করেছি সেসব শুনলে শুধু আমি নয়, তুমি নিজে ওকে মেরে ফেলবে। বলে আমি ছোট আব্বুর দিকে তাকালাম। ছোট আব্বুর আগে ফুসছে, আমাকে মারতে চেয়েও মারতে পারছে না। হয়তো রিমিকে বিয়ে করেছি তাই, না হলে অন্যান্য সময় রিমির গায়ে হাত তুলে আমার অবস্থা খারাপ করে দেয়। আদরের মেয়ে বলে কথা। আমি ছোট আব্বুর দিকে তাকালাম। মেয়েকে শাসন করতে পারোনি, আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছ। এমন মেয়েকে জন্মের সময় গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। নষ্টা মেয়ে কোথাকার। এবার ছোট মা আমাকে চর মারল। চোখ পাকিয়ে বলল, আমার মেয়ে নষ্টা? কার সাথে নষ্টামি করেছে? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। ওর সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা তো শেষ করে দিয়েছো, এখন আবার আমাকে সব দোষ দিচ্ছ। আগে জানলে মরে গেলে ওকে বিয়ে করতাম না। বলে বিশ্রী ভাষায় রিমিকে কয়েকটা গালি দিলাম। তারপর রাগে ফুসতে ফুসতে বাড়ি থেকে হনন করে বেরিয়ে এলাম। রিমিকে আর কিছু করতে পারলাম না। রাগে এখনও কমেনি, পরে ওকে দেখে নেব। এদিকে মা রিমির কাছে এগিয়ে গেল। রিমি বিছানায় বসে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে মায়ের খেয়ে যতটা না কষ্ট পেয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছে আমার খারাপ খারাপ কথা শুনে। লজ্জায় কারো দিকে তাকাতে পর্যন্ত পারছে না। রিমি চেয়েছিল আমার আর তার মধ্যে ঝামেলা যেন পরিবারে কেউ না জানে, কিন্তু আর সবাই জেনে গেল। আমি রিমিকে নিজে কী ভাবি, আর ও এখন ওকে মেনে নিইনি। সবার কাছে রিমি ছোট হয়ে গেল। আমার মা রিমির মাথায় আলতো করে হাত বোলাতে লাগলো। রিমি নিঃশব্দে কাঁদছে। কপালে ঠোঁটে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। সেই সাথে চুলগুলো রক্তে মাখামাখি হয়ে আঠালো হয়ে গেছে। ফ্লোরে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে। আর হাতও কিছুটা ছিলে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়ের দাগ। সব কিছু মিলে রিমির অবস্থা বেগতিক। এত অত্যাচার মেয়েটা কীভাবে সহ্য করেছে আল্লাহ জানে। রিমির বাবা ফোন করে তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলল। আমার মা রিমির কপালের রক্তগুলো মুছতে মুছতে বলে, ইস, কি মারটাই না মেরেছে। জানোয়ারটার মনে দয়া মায়া বলতে কিছুই নেই। এভাবে কেউ মারে? বাড়িতে খালি ফিরুক, মেরে পিঠের চামড়া তুলে নিব। জানোয়ার একটা। খবরদার, আমার স্বামীকে গালি দিবে না। শাহিন আমাকে মারুক কাটুক সেটা ওর ব্যাপার, তুমি ওকে গালি দেওয়ার কে? রিমির কথা শুনে আমার মা চমকে উঠল। অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রিমির আগে ফুসছে। আমার মা বলল, আমি কে মানে? আমি শাহিনের মা। ছেলে দোষ করলে শাসন করব না? তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। আমিও দেখি তোমার ছেলে আমাকে কত কষ্ট দিতে পারে। আমার নামও রিমি। কথাটা বলতে বলতে রিমির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমার মা আর কিছু বলার সাহস পেল না। চুপ করে রিমির দিকে তাকিয়ে রইল। মনে মনে আফসোস করেই বলল, রিমি আমার ছেলেটাকে কত ভালোবাসে, অথচ আমার পাগল ছেলেটা সেটা আজও বুঝলো না। এদিকে আমি বাড়ি থেকে বেরোয় সোজা বন্ধুদের কাছে গেলাম। ওদের সাথে শেষ বোঝাপড়াটা করে আসি। যাদেরকে নিজের ভাইয়ের আসনে বসিয়েছিলাম, তারা কিভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলো। আজ একটা ভিত করেই ছাড়বো। আমি রাগে কাঁপতে কাঁপতে বন্ধুদের সামনে গিয়ে দাঁড়ালাম। সব বন্ধুরা একজোট হয়ে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে শাওন এগিয়ে এসে বলল, কি রে, কি খবর? আমি 7 পাঁচ না ভেবেই পরপর শাওনকে দুটো চর মারলাম। আমার সব বন্ধুরা ভরকে গেল। শাওন গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে অনেক বলে উঠল, শাহিন, শাওনকে মারলি কেন? তোদের আমার কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। তোরা কেন আমার সাথে এমনটা করলি? তোদের আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম। কি করেছি আমরা? শরীফকে কিডন্যাপ করে প্ল্যানিং করে আমার সাথে রিমির বিয়ে কেন দিলি? আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ আমাকে কোনো কথা বলছে না। সবার মুখ শুকিয়ে গেছে। আমি এবার জোরে ধমক দিয়ে বললাম, কিরে কথা বলছিস না কেন? শরীফ আমাকে সব বলেছে। রিমিও সব স্বীকার করে নিয়েছে। এখন তোদের পালা। আমরা এসব শুধু তোর জন্য করেছি। আমার জন্য মানে? রিমি তোকে অনেক ভালোবাসে, কিন্তু বয়ে বলতে পারেনি। রিমির বিয়ের আগের দিন রিমি আমাদের কাছে এসে খুব কান্নাকাটি করে। রিমি তোকে ছাড়া বাঁচবে না, অন্য কারোর সাথে বিয়ে হলে আত্মহত্যা করবে। তাই আমরা রিমির কথায় শরীফকে কিডন্যাপ করে তোর সাথে রিমির বিয়ের ব্যবস্থা করি। তাছাড়া আমরাও মনে মনে চেয়েছিলাম রিমির সাথে তোর বিয়েটা হোক। বিশ্বাস কর দোস্ত, আমরা তোর খারাপ চাইনি, তোর ভালোর জন্যই করেছি, যাতে তুই সারা জীবন রিমির সাথে সুখে থাকিস।
আমার ভালো ছেলে কখনো এসব করতে না। তোদের মতো বন্ধু থাকার থেকে শত্রু থাকা ভালো, কারণ শত্রুরাও সামন থেকে আঘাত করে, তোদের মতো পিছন থেকে না। যাই হোক, তোদের এতদিন ভাই বলে মেনে এসেছি, তাই আর কিছু বললাম না। কিন্তু ভাবিস না যে তোদের ক্ষমা করে দিয়েছি। তোরা সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকবি। কথাটা বলে আমি হাঁটা দিলাম। পেছন থেকে সবাই আমাকে অনেক ডাকলো, কিন্তু আমি পাত্তা দিলাম না। সব মেনে নেওয়া যায়, কিন্তু কাছের মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে সেটা মেনে নেওয়া যায় না। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। আমি ঘরে ঢুকে দেখি রিমির অবস্থা সাংঘাতিক, মরা মরা অবস্থা, ঠিক করে কথা বলতে পারছে না। সবাই রিমিকে ঘিরে ধরে বসে আছে। ডক্টর রিমির চিকিৎসা করছে। মনে হয় রিমি আর বাঁচবে না। আমি ঘরে ঢুকে সোফার উপর বসলাম আর চোখে রিমির দিকে তাকালাম একবার। রিমির সারা মুখ ফুলে গেছে, ফর্সা মুখটা লালচে বর্ণ ধারণ করেছে। রিমির শরীর থেকে অনেক পরিমাণে রক্ত বেরিয়ে গেছে, যার কারণে শরীর একদম ফ্যাকাশ হয়ে গেছে। রিমির সাথে চোখাচোখি হতেই আমি দৃষ্টি সরিয়ে নিলাম। রিমি আমার দিকে অশ্রুমাখা চোখে তাকিয়ে রইল। ডক্টর রিমির ক্ষত স্থান পরিষ্কার করতে করতে বললেন, ওনার এই অবস্থা কি করে হলো? দেখে তো মনে হচ্ছে কেউ ওনাকে খুব বাজেভাবে মেরেছে। কে মেরেছে ওনাকে? ডক্টরের কথা শুনে সবাই আমার দিকে আর চোখে তাকালো। ডক্টর বুঝে ফেলল আমি রিমিকে মেরেছি। তিনি চোখ দুটো বড় বড় করে বললেন, আপনি ওনাকে মেরেছেন? আমি কিছু না বলেই মাথা নিচু করে রইলাম। আমার নীরবতাকেই সম্মতি ভেবে নিলেন ডক্টর। এত নির্মমভাবে কেউ কাউকে মারে? আর একটু হলেই তো বেচারি মরে যেত। কথাটা বলেই তিনি রিমির দিকে তাকালেন। আমাকে ইশারা করে রিমিকে বললেন, ছেলেটা কি হয় আপনার? আমার স্বামী। অস্পষ্ট গলায় বলল রিমি। ডক্টর এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হয়তো মনে মনে ভাবছেন, ছেলেটা মানুষ নাকি পশু? স্ত্রীকে এত নির্দয়ভাবে মানুষ মারে কিভাবে? ভেবেছিলাম ডক্টর রাগারাগি করবেন, কিন্তু উনি আর কিছু বললেন না। পারিবারিক বিষয়ে বাইরের লোকের নাক গলানো ঠিক না ভেবেই হয়তো চুপ হয়ে গেছেন। তারপরে বিড়বিড় করে কি যেন বলে রিমির ক্ষতস্থান ব্যান্ডেজ করতে লাগলেন। রিমির কপাল অনেকটা কেটে গেছে, মাথার পিছনে আঘাত পেয়েছে। ডক্টর ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। রিমি ব্যথায় কাতরাচ্ছে, ব্যান্ডেজ করার সময় বারবার কেঁপে উঠছে। ডক্টর ব্যান্ডেজ করা শেষে আমার সামনে এসে দাঁড়ালেন, ভালো করে একবার দেখে নিলেন। এবার একটা কাগজ আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই ঔষধগুলো এনে আপনার স্ত্রীকে খাওয়াবেন। আর একটা কথা, স্ত্রীকে ভালোবাসতে শিখুন, কারণ জগতে মা বাবার পর একমাত্র স্ত্রী আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারপর ডক্টর চলে গেলেন। আমি প্রেসক্রিপশন হাতে নিয়ে জিম মেরে বসে আছি। মা আমার সামনে এসে বলল, এখানে বসে আছিস যে, যা ঔষধগুলো নিয়ে আয়। আমি বুড়ুকুসকে প্রেসক্রিপশনের দিকে এক নজর তাকালাম। ডক্টর এখানে ওষুধের নাম না লিখে যদি কয়েকটা বিষের নাম লিখতো তাহলে খুব ভালো হতো। চিরদিনের জন্য রিমির থেকে মুক্তি পেতাম। আমি রাগে প্রেসক্রিপশনের কাগজটা ছিঁড়ে ফেললাম। তারপর রিমির দিকে তাকিয়ে বললাম, ওকে ওষুধ খেয়ে কোনো লাভ হবে না, কিছুদিনের মধ্যে এমনিতেও ওকে মেরে ফেলবো। আমার কথা শুনে সবাই চমকে উঠল। বাবা আমাকে মারার জন্য তেড়ে এলো, কিন্তু মা কোনো মতে বাবাকে সামলালেন। আমি একটু ভয় বা বিচলিত হলাম না। অন্যান্য সময় হলে আমি ভো দৌড় লাগাতাম। জানি না আজ এত সাহস কোত্থেকে গেল। আমি ছোট আব্বুর সামনে দাঁড়িয়ে বললাম, মেয়েকে বাঁচাতে চাইলে আমাকে ডিভোর্স দিতে বলো। আমি মরে গেলেও ডিভোর্স দিব না। পাশে থেকে রিমি আচমকা কথাটা বলে উঠল। আমি অগ্নিদৃষ্টিতে রিমির পানে তাকালাম, দাঁত কিরমির করে বললাম, তোকে মারার ব্যবস্থা আমি করছি, জাস্ট কয়েকটা দিন ওয়েট কর। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। রিমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার মা রিমিকে বুকের সাথে জড়িয়ে এনে সান্ত্বনা দিচ্ছে। রিমি কাঁদতে কাঁদতে মাকে বলল, তোমার ছেলে এত পাষাণ কেন? আমাকে কি একটু ভালোবাসা চায় না? আমি কি এতটাই খারাপ মেয়ে? রিমির কথা শুনে মা কি বলবে ভেবে পায় না। তার চোখে পানি চলে এসেছে। এদিকে আমি বাইরে এসে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। কোনোভাবে শান্তি পাচ্ছি না। মনের ভেতর খালি খচখচ করছে। রিমিকে ভেবে কষ্ট দেওয়া কি ঠিক হলো? নিজেকে নিজে প্রশ্ন করলাম। ভেতর থেকে উত্তর এলো, যা করেছিস ঠিক করেছিস। রিমিকে আরও কষ্ট দিয়ে মেরে ফেল। সে তোর ভালোবাসার মানুষকে তোর থেকে আলাদা করে দিয়েছে। আমি মনে মনে হাসলাম, কুৎসিতে হাসি। ভেতরে পশুটা আবার জেগে উঠেছে। আমি মাঝরাতে বাড়ি ফেললাম। ভেবেছিলাম রিমি হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি। ঘরের লাইট এখনও জ্বলছে। আমি ঘরে ঢুকে দেখি মা রিমিকে খাওয়ানোর চেষ্টা করছে। রিমি খাচ্ছে না। আমাকে দেখে মা বলল, দেখ মেয়েটার কি হাল করেছিস, জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। কেন যে সেদিন তোর সাথে রিমির বিয়ে দিলাম আল্লাহ জানে। বিনা দোষে মেয়েটা এখন কষ্ট পাচ্ছে। বড় আম্মু, বাজে কথা না বলে এখান থেকে যাও। চুপ কর তুই, আমি যাই। আর এই শয়তানটা আবার তোকে মারুক, তাই না? আমি কোথাও যাচ্ছি না, সারা রাত এখানেই বসে থাকবো। তোমাকে যেতে বললাম, যাও। শাহিন,
আমাকে কিচ্ছু করবে না, আর যদি কিছু করে তোমাকে ডাক দিব। ঠিক আছে যাচ্ছি, খাবারটা অন্তত খেয়ে নে। রেখে যাও, পরে খেয়ে নিব। মা খাবারের প্লেট টেবিলের উপর রেখে চলে গেল। যাওয়ার সময় আমাকে শাসিয়ে গেল আমি যেন রিমিকে কিছু না করি। আমি বিছানায় এসে বসলাম। রিমি বিছানায় হেলান দিয়েছিল। আমি বসাতে রিমি আমার পাশে এসে বসলো। খেয়াল করলাম রিমি জ্বরে রীতিমতো কাঁপছে। আমি দূর থেকে ওর গায়ের তাপমাত্রা টের পাচ্ছি। রিমি কাঁচামাচু হয়ে আমার পাশে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে রিমি প্রথমে বলা শুরু করলো, আমি ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি, এত ভালোবাসি যে হয়তো বলে বোঝাতে পারবো না। তোকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি, খুব ভয় পেতাম তোকে। তবুও সবসময় তোর পিছে আঠার মতো লেগে থেকেছি, সবসময় তোর কেয়ার করেছি, বিপদে আপদে পাশে থেকেছি, তোকে আগলে রেখেছি। ভেবেছিলাম একদিন তুই আমার ভালোবাসা বুঝবি, কিন্তু তুই আমার সব কিছুকে মজা ভেবে উড়িয়ে দিয়েছিস। তবুও আমি হাল ছাড়িনি। আকার ইঙ্গিতে বিভিন্ন ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। এর মাঝে বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছিলাম না। তাই তো সাহায্যের সব বিয়ে ভাঙতে শুরু করি। তুই ভেবেছিলি আমি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে চাই, সেজন্য বিয়ে করতে চাচ্ছি না, কিন্তু আসলে আমি তোকে বিয়ে করতে চাচ্ছিলাম। যাই হোক, বড় আপু আমার অমতে জোর জবরদস্তি করে শরীফের সাথে বিয়ে ঠিক করে। আমি অনেকবার মা বাবাকে বলতে চেয়েছি শরীফকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই, কিন্তু ভয়ে বলতে পারিনি। কারণ আমি ভেবেছিলাম মা বাবা আমাদের সম্পর্কটা মেনে নিবে না। আবার তোকেও কিছু বলতে পারছিলাম না, কারণ তুই তখন আফিফার প্রেমে হাবুডুবু খাচ্ছিলি। যদি বলতাম আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই, তাহলে আমাকে মেরে ফেলতি। তাই আর কিচ্ছু বলিনি। এদিকে আমার বিয়ের দিনও এগিয়ে আসছিল। আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল আমি মরে যাব। তখন আমি প্ল্যান করি শরীফকে কিডন্যাপ করব। এই কাজে তোর বন্ধুরা আমাকে হেল্প করে। শরীফকে কিডন্যাপ করার পর তোর বন্ধুরা সবাইকে বলে শরীফ মেয়ে নিয়ে পালিয়েছে এবং আমার বাবাকে তোর সাথে আমার বিয়ে দিতে বলে। বাবা আর কোনো উপায় না পেয়ে তোর সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এক নাগারে কথাগুলো বলে রিমি থামলো। হাঁপিয়ে গেছে বেচারি। আমি বুড়ুকুসকে মনোযোগ দিয়ে রিমি সব কথা শুনলাম। রিমি একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো, সব মানুষের জীবনে একটা প্রিয় মানুষ থাকে, যার জন্য মানুষ সব কিছু করতে পারে। আমার জীবনের সেই প্রিয় মানুষটা হচ্ছিস তুই। তোর জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। তোকে ভালোবাসি বলেই আমি এসব করেছি। প্লিজ আমাকে আর কষ্ট দিস না, আমি আর সহ্য করতে পারছি না। তুই যেটাকে ভালোবাসা বলছিস সেটাকে ভালোবাসা বলে না, স্বার্থপরতা বলে। আমাকে ভালোবাসলে কখনো এমন জঘন্য কাজ করতি না। তুই আগে থেকেই জানতি আমি আফিফাকে ভালোবাসি, তবু ওইসব করছিস। আমি তোকে আফিফার চেয়েও বেশি ভালোবাসি। তাতে আমার কি? আমি কি তোকে ভালোবাসি? আমি জাস্ট তোকে ঘৃণা করি। এতটাই ঘৃণা করি যে তুই মরে গেলেও তোর কবরে মাটিও দিতে যাব না। আমার কথা শুনে রিমি আমার দিকে ফেলফেল করে তাকিয়ে রইল। হয়তো ভাবতে পারিনি আমি এমন কিছু বলবো। রিমি চোখের পানি মুছে বলল, তুই আমাকে এতটা ঘৃণা করিস? হ্যাঁ, তারপরেও তোর সাথে আছি কেন জানিস? কারণ এতদিন আমি ভাবতাম তোর সাথে আমার বিয়েটা জাস্ট একটা কোইন্সিডেন্স, একটা দুর্ঘটনা ছিল। কিন্তু আজ যখন জানলাম যা হয়েছে সব তোর প্ল্যান, তখন ঘৃণাটা আরও বেড়ে গেছে। এতদিন তুই আমার ভালো দিকটা দেখেছিস, এখন থেকে দেখবি আমি কতটা খারাপ। আমি রিমির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালাম। রিমি ভয় কেঁপে উঠল। ওকে আচমকা টান দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। রিমি পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেল, কেঁদে উঠল সে। এমনিতেই সে অসুস্থ, তার উপর পড়ে গিয়ে অবস্থারও নাজেহাল। আমি ওর সামনে হাঁটু মেরে বসলাম। এরপর শক্ত করে ওর গাল দুটো চেপে ধরলাম। রিমি ঠোঁটের কোণ দিয়ে আবারও রক্ত বেরোতে লাগলো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে বললাম, এখনো সময় আছে, আমাকে ডিভোর্স দিয়ে দে। আমাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেল, তবুও ডিভোর্স দিব না। এত সহজে তোকে মারবো না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোকে।